হ্যাঁ, না না, শুরু করে এবার তুমি এই স্টার্ট হতেছি, লাইভ শুরু করে চলে গেছে, লাইভে চলে গেছে। পরিচয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি ২৬ ব্যাচের পরিণতি দ্বিতীয় পত্রের পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা স্কুল অফ এক্সেলেন্স থেকে এইচএসসি ২৬ ব্যাচের রিভিশনের জন্য একটি কোর্স নিয়ে এসেছি, যেখানে তোমাদের দক্ষ মেন্টর প্যানেল তোমাদেরকে প্রতিটি সাবজেক্ট একদম রিভিশন করাচ্ছেন। যেখানে মূলত এই দক্ষ মেন্টরস প্যানেল এইচএসসি এবং অ্যাডমিশনে দক্ষ মেন্টরস প্যানেল তোমাদেরকে প্রত্যেকটি সাবজেক্ট রিভিশন করানো হচ্ছে। আজকে পৌরনীতির দ্বিতীয় পত্রের পঞ্চম ক্লাস, যেখানে আমরা মূলত পৌরনীতির নবম এবং দশম অধ্যায় দেখার চেষ্টা করব। নবম এবং দশম অধ্যায় দেখার চেষ্টা করব। নবম এবং দশম অধ্যায় মূলত, নবম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের বৈদেশিক নীতি এবং দশম অধ্যায়ে রয়েছে নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। আজকে আমরা এমসিকিউর মাধ্যমে এমনভাবে ক্লাসটা দেখার চেষ্টা করব যাতে তোমাদের সকল টপিক কাভার হয়ে যায়। নবম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের বৈদেশিক নীতি, অর্থাৎ বাংলাদেশ নামক যে দেশটি রয়েছে এটির বৈদেশিক বা পররাষ্ট্র নীতি মূলত কি, বৈদেশিক নীতিটা আসলে কি বা পররাষ্ট্র নীতিটা আসলে কি। এই যে বাংলাদেশ, বাংলাদেশ কি একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র? অবশ্যই না। বাংলাদেশকে ধান, গম কিংবা বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প রয়েছে, সেখানকার যে কাঁচামাল রয়েছে, সেগুলোর জন্য কিন্তু অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। এই যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ না, অন্য দেশের ওপর নির্ভর করে, যেই পদ্ধতি অনুসরণ করে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপিত হয়, সেটি হচ্ছে মূলত বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি। এই পররাষ্ট্রনীতি সম্পর্কে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা আছে। পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন, সেগুলোতে বাংলাদেশ কিভাবে সদস্য হলো, সেই সংগঠনগুলোর কাজ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এবং সেই সংগঠনগুলো দক্ষিণ এশিয়ায়, এশিয়ায় কিংবা ভূ রাজনীতিতে অথবা পুরো পৃথিবীতে কিভাবে পরিবর্তন নিয়ে আসছে, তাদের সফলতাগুলো কি, কোন দিকে তারা কাজ করছে, এই জিনিসগুলো নিয়ে এই নবম অধ্যায়ে বাংলাদেশের বৈদেশিক নীতি নামক চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আমরা যদি প্রথম এমসিকিউতে যাই, বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য নয় কোনটি? এখানে তোমরা একটু খেয়াল রাখবে, তোমরা অনেক সময় প্রশ্ন পড়ো না যে প্রশ্নে আসলে কি বলা আছে। এখানে বলা আছে যে মূল বৈশিষ্ট্য নয় কোনটি? সমঝোতা ও সহযোগিতা, এটা অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা মূল বৈশিষ্ট্য। বাংলাদেশ যে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করে, সেখানে মূলত সমঝোতা থাকে। অর্থাৎ আমরা আপনার সাথে চুক্তি করব, এই চুক্তির ফলে দুই দেশই হলে গিয়ে বেনিফিট হবে, এবং এখানে সহযোগিতারও একটা আস্থা বা নির্দেশনা কিন্তু থাকে। যেমন আমরা ধরো কারো দেশের সাথে চুক্তি করছি, সেখানে আমরা বলি যে এই চুক্তির ফলে আপনারা এইভাবে লাভবান হবেন, আমরা এইভাবে লাভবান হব। সুতরাং এটা কিন্তু মূল বৈশিষ্ট্য, এটা কিন্তু মূল বৈশিষ্ট্য নয় না, এটা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য যে বাংলাদেশ সমঝোতা এবং সহযোগিতা করে। বন্ধুত্ব ও আন্তরিকতা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। অর্থাৎ বাংলাদেশ যখন অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করে, তখন তারা বলে যে আপনারা যদি আমাদের দেশের যে সার্বভৌমত্ব, এটা যদি আপনারা রক্ষা করেন অথবা এইটার বিরুদ্ধে যদি আপনারা কিছু না বলেন, আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব করতে চাই। আমরা আমেরিকার সাথে বন্ধুত্ব করতে চাই, আমরা রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে চাই, এবং আমরা দক্ষিণ এশিয়ার দিকে ভারতের সাথেও বন্ধুত্ব করতে চাই, এবং আমাদের যে চায়না আছে, চায়নার সাথে কিন্তু আমরা বন্ধুত্ব করতে চাই। অর্থাৎ কোনো দেশের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, আমরা সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখবো। এটাও বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, এখানে কিন্তু জাতীয় স্বার্থ সংরক্ষণের কথা বলা আছে। অর্থাৎ বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রের যে স্বার্থ, এই স্বার্থ সবার, আমার কাছে সবার আগে, এর বাহিরে আমি কোনো কিছু দেখব না। অন্য দেশের স্বার্থ পরে, আমি আমার নিজের স্বার্থ আগে দেখব। এটাও কিন্তু বাংলাদেশের বৈদেশিক নীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। কিন্তু এখানে যে আছে যে অন্য দেশের সামরিক হস্তক্ষেপ, বাংলাদেশ সবসময় অন্য দেশের যে ভূ অভ্যন্তরীণ বিষয়, এটার ভিতরে কোনো মাথা ঘামায় না। কিন্তু বাংলাদেশ কিন্তু এই যে অন্য দেশের সামরিক হস্তক্ষেপ, এটা কিন্তু বাংলাদেশের কোনো পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য না। যেমন যে এই যে মায়ানমার ইস্যু, বাংলাদেশ কিন্তু চাইলে বিভিন্ন সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মায়ানমারের উপর প্রেশার বৃদ্ধি করতে পারতো, কিন্তু বাংলাদেশ কিন্তু এটা করে নাই। কারণ কি? বাংলাদেশ এই যে বন্ধুত্বপূর্ণ বা সমঝোতার মাধ্যমে এই জিনিসগুলো সলভ বা সমাধান করতে চায়। সুতরাং এটা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য না। অন্য দেশের সামরিক হস্তক্ষেপ বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য না। তোমরা কি এটা বুঝতে পেরেছো? অন্য দেশে সামরিক হস্তক্ষেপ কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য না। আমরা আমাদের
এখন আমরা বাংলাদেশের যে বৈদেশিক নীতি অর্থাৎ বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, বাংলাদেশ যে অন্য দেশের সাথে বিভিন্ন সম্পর্ক স্থাপন করবে, এই সম্পর্ক স্থাপনের জন্য মৌলিক কিছু বৈশিষ্ট্যতা লাগবে। এই বৈশিষ্ট্যগুলো কি, কোন জিনিসগুলোর মাধ্যমে বাংলাদেশ অপর দেশের সাথে সম্পর্ক স্থাপন করবে, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। বন্ধুত্বের নীতি, বাংলাদেশ সবসময় পররাষ্ট্র বিষয়গুলোতে বন্ধুত্বের নীতি অনুসরণ করে, অর্থাৎ আমরা কোনো দেশের শত্রু না, আমরা সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ একটা নীতি বজায় রেখে আমরা আমাদের পররাষ্ট্র কার্যক্রম পরিচালনা করব। যেমন বাংলাদেশ চায়নার সাথেও সম্পর্ক রাখে, আবার ভারতের সাথেও সম্পর্ক রাখে। অপরদিকে বাংলাদেশ রাশিয়ার থেকে সার আমদানি করছে, গম আমদানি করছে, আবার আমেরিকার সাথেও সম্পর্ক রাখছে। সুতরাং বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি এটা কিন্তু ব্যালেন্স একদম, মানে কোনো দেশের দিকে কিন্তু ঝুঁকে না। সুতরাং এই যে বন্ধুত্বের নীতি এটা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পররাষ্ট্রনীতি। স্বাধীন এবং নিরপেক্ষ, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এটা স্বাধীন। কোনো দেশ বলল যে আপনারা এটা করেন, এই অনুযায়ী আপনাদের নীতি বাস্তবায়ন করেন, বাংলাদেশ একদম সৃষ্টির শুরুকাল থেকেই এই জিনিসগুলো মানে না। এই জন্যই দেখবে যে বারবার ব্রিটিশ আমলে আমরা যুদ্ধ করেছি, পাকিস্তান আমলে আমরা যুদ্ধ করেছি, ইভেন এখন অবধি কিন্তু আমাদের যে সংগ্রাম রাষ্ট্রের বিরুদ্ধে, শাসক শ্রেণীর বিরুদ্ধে, এটা কিন্তু এখনো চলমান। সুতরাং বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এটা হলো স্বাধীন এবং নিরপেক্ষ। বাংলাদেশ কোনো রাষ্ট্রের স্বাধীন বিষয় বা অভ্যন্তরীণ বিষয়ে যেমন হস্তক্ষেপ করে না, বাংলাদেশ চায় তার যে অভ্যন্তরীণ বিষয়, এই অভ্যন্তরীণ বিষয়ে কেউ কোনো হস্তক্ষেপ করবে না। উন্নয়নমুখী, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সবসময় উন্নয়নমুখী, অর্থাৎ আমরা আমাদের নিজের দেশের উন্নয়ন চাই, তারপরে আমাদের বাকি অন্য সব প্রায়োরিটি। আমরা আমাদের নিজের দেশের উন্নয়ন করে আমাদের দেশের যে রেমিটেন্স আসছে বা অন্যান্য খাত থেকে যে আমরা অর্থ উপার্জন করছি, সেই যে অর্থগুলো এটা আমরা আমাদের নিজের যে উন্নয়ন, এই উন্নয়নের দিকে আমরা নজর রাখবো। এটা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পররাষ্ট্রনীতি। সমমর্যাদার নীতি, বাংলাদেশ সবসময় চায় যে তার যে মর্যাদা এটা সমমর্যাদা হবে। অর্থাৎ ভারতের সাথে আমি যখন সম্পর্ক করছি, ভারত যখন 50 ওয়েটে কথা বলবে, আমিও 50 ওয়েটে কথা বলবো। ভারত যখন একই টেবিলে, ভারত যেই সুরে কথা বলবে আমিও সেই সুরে কথা বলবো। বাংলাদেশ সবসময় এটা চায় যে বাংলাদেশকে সমান মর্যাদা দেওয়া হবে, আমাদেরকে যাতে কম মর্যাদা দেওয়া না হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের সমমর্যাদার নীতি অনুসরণ করে বাংলাদেশ মূলত তার পররাষ্ট্র কার্যক্রম পরিচালনা করে। আদর্শ ভিত্তিক, যেহেতু বাংলাদেশ ব্রিটিশ আমলে ছিল, ব্রিটিশ আমলে নানান রকম শোষক শ্রেণীর যে শোষণ, নির্যাতন, বঞ্চনা এগুলোর শিকার হয়েছে। তো বাংলাদেশের সবসময় যে এই যে উপনিবেশবাদ, এই যে অত্যাচার, এগুলোর বিরুদ্ধে সবসময় বাংলাদেশ মানুষের কি ছিল, সোচ্চার ছিল। সেটা ব্রিটিশ আমলেও ছিল, পাকিস্তান আমলেও ছিল। এজন্যই দেখবে যে এই যে গতকালকে ভেনেজুয়েলার যে প্রধানমন্ত্রী, তাকে প্রেসিডেন্ট, তাকে হলো গিয়ে নিয়ে যাওয়া হলো, বাংলাদেশের মানুষ কিন্তু ব্যথিত হয়েছে। কারণ কি, বাংলাদেশের মানুষ সবসময় এই যে আধিপত্য, এই যে শোষণ, এই যে বঞ্চনা, এই যে নির্যাতন, এগুলোর বিরুদ্ধে সবসময় কথা বলছে। বাংলাদেশের মানুষের আদর্শই এটা। এটা ব্রিটিশ আমলে বাংলাদেশ বলেছে, তারপরে এটা পাকিস্তান আমলে এটা বলা হয়েছে, আবার এটা বাংলাদেশের যেই শ্রেণীর, পৃথিবীতে যেই শ্রেণীর বা যেই অঞ্চলের মানুষই নির্যাতিত হচ্ছে, শোষিত হচ্ছে, তাদের এই যে উপনিবেশিকতাবাদ বা এই যে ভোগবাদ, এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের মানুষই সবসময় সোচ্চার। এবং বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এটার ভিতরে আদর্শের কথা বলা আছে যে আমরা হলো গিয়া এই যে আধিপত্যবাদ, এগুলোর বিরুদ্ধে সবসময় আমাদের নিজস্ব একটা আদর্শ আছে। এই আদর্শ আমরা হলো গিয়ে মেনটেন করে তারপর আমাদের পররাষ্ট্র কার্যক্রম পরিচালনা করব। 2 নং প্রশ্নে আমরা যাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, এখানে আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক রেখে বাকি অন্য দেশের সাথে আমরা যে কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাই। সুতরাং এটা কিন্তু উত্তর হবে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে প্রতিকূল সম্পর্ক স্থাপন, বাংলাদেশ কোনো সময় চায় না তার যে প্রতিবেশী আছে এই প্রতিবেশীর সাথে প্রতিকূল সম্পর্ক স্থাপন হোক। প্রতিকূল মানে কি, প্রতিকূল মানে হচ্ছে খারাপ, যেটা আমাদের অনুকূলে নাই। অনুকূল মানে হলো যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু প্রতিকূল মানে হচ্ছে যেটা আমাদের নিয়ন্ত্রণে নাই। তো বাংলাদেশ সবসময় চায় যে তার যে প্রতিবেশী রাষ্ট্র আছে সেই প্রতিবেশী রাষ্ট্রদের সমমর্যাদার ভিত্তিতে একটা সম্পর্ক সবসময় বজায় থাকবে। সুতরাং এটা কিন্তু হচ্ছে না যে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে প্রতিকূল সম্পর্ক স্থাপন, এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য না। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলা, বাংলাদেশ সবসময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমমর্যাদার ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। সুতরাং 1 এবং 2, 1 এবং 3, এটা উত্তর হবে 1 এবং 3। তোমরা উত্তর করতে পারো, আমি দেখবো তোমাদের যে তোমাদের উত্তর ঠিক আছে কিনা। তারপরের প্রশ্নে আমরা যাই, 3 নং প্রশ্নে। বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে পাওয়া যাবে
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা জানি যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা আছে, অর্থাৎ আমরা সব দেশের সাথে বন্ধুত্বের মাধ্যমে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা আমরা চালিয়ে যাব। স্বাধীন এবং নিরপেক্ষ নীতি, বাংলাদেশে সবসময় তার যে কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশ কি করবে, বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করবে, বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করবে না, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে বাংলাদেশ সবসময় স্বাধীন এবং নিরপেক্ষ নীতিতে বজায় চলে। যদিও কিছু সময়ের জন্য মানে বাংলাদেশ দেখবে যে বিগত 17 বছরে এই জিনিসগুলো হয় নাই, বাট আশা করা যায় যে পরবর্তী সময়গুলোতে এই জিনিসগুলো বাংলাদেশে বজায় থাকবে। এবং স্বাধীন এবং নিরপেক্ষ নীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। সহাবস্থান এবং সমমর্যাদা, বাংলাদেশ চায়, আগে বলেছি যে ভারত বা অন্যান্য দেশের সাথে একদম সমমর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক রাখবো প্রতিবেশী দেশগুলোর সাথে, কিন্তু সমমর্যাদা, আমাদের একদম সমান মর্যাদা দিতে হবে। আপনি ভারত এবং চায়না যেই স্টাইলে কথা বলে, ভারত এবং বাংলাদেশ একই স্টাইলে কথা বলতে হবে, সেই সমান মর্যাদা এবং সমান অবস্থান বাংলাদেশকে নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু এই দুই দেশের মধ্যে যে বৈরিতা, এই বৈরিতা আর থাকবে না। তাহলে এটা হবে 1, 2, 3। সার্ক গঠিত হয় কত সালে? আচ্ছা, এই যে সার্ক, এই সার্কের গঠিত হওয়ার প্রেক্ষাপটটা কি ছিল? প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাসনকালে ছিলেন, তখন তিনি অনুভব করলেন যে এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দেশগুলো যদি একসাথে কাজ করে বাণিজ্যিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, তাহলে কিন্তু এই দেশগুলো আগে এগিয়ে যাবে। তো এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি হলো গিয়ে এই তাগিদে তিনি হলো গিয়া এই একটা সংস্থার অনুভব করলেন যে এই অঞ্চলে যদি একটা সংস্থা গড়ে তোলা যায় এবং এই সংস্থার আওতাধীন হয়ে যদি আমরা সবাই একসাথে কাজ করি, তাহলে কিন্তু এই দক্ষিণ এশিয়ার পুরো চেহারা এটা পাল্টে যাবে। তো এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই সার্ক গঠনের রূপকার ছিলেন। এই সার্ক মূলত দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, এই দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে মূলত গঠিত হয়েছে। এখানে মূলত 8টি দেশ রয়েছে। কয়টি দেশ রয়েছে? এই সার্কে মূলত 8টি দেশ রয়েছে। কয়টি দেশ রয়েছে? 8টি। এখন 8টি দেশ তুমি মনে রাখবে কিভাবে? 8টি দেশ তুমি মনে রাখতে পারো নিপা এমবিবিএস, নিপা এমবিবিএস, এইভাবে কিন্তু তুমি 8টি দেশ মনে রাখতে পারো। এনতে কি? এনতে হচ্ছে নেপাল। এনতে কি? এনতে হচ্ছে নেপাল। আইতে কি? আইতে হচ্ছে ইন্ডিয়া। আইতে হচ্ছে ইন্ডিয়া। পিতে এখানে, পিতে হচ্ছে পাকিস্তান। পিতে কি? পিতে হচ্ছে পাকিস্তান। তারপরে এতে হচ্ছে এখানে, এতে হচ্ছে আফগানিস্তান। এতে কি? এতে হচ্ছে আফগানিস্তান। এতে আফগানিস্তান। তারপরে এখানে এমতে হচ্ছে মায়ানমার, সরি এমতে হচ্ছে মালদ্বীপস। এমতে হচ্ছে মালদ্বীপস। বিতে হচ্ছে এখানে, বিতে হচ্ছে ভুটান। বিতে কি? বিতে হচ্ছে ভুটান। পরবর্তীতে বিতে হচ্ছে বাংলাদেশ। বিতে কি? বিতে হচ্ছে বাংলাদেশ। এবং এসতে হচ্ছে সর্বশেষ শ্রীলঙ্কা। এই যে নিপা এমবিবিএস, এই নিপা এমবিবিএস দিয়ে কিন্তু তুমি এই সার্কের যে 8টি দেশ রয়েছে, এই 8টি দেশ মনে রাখতে পারো। অনেক সময় এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি সার্কের সদস্য নয়, তখন কিন্তু এগুলো মনে রাখতে হবে। এবং এই সার্ক মূলত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন সময় 1977 সালে এই সার্ক গঠনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে নানান বৈঠক, সম্মেলন ইত্যাদির মাধ্যমে সার্ক তার পূর্ণরূপ লাভ করে 1985 সালে। 1985 সালে এই সার্ক গঠিত হয়েছিল। ঠিক আছে, সালেহা সঠিক উত্তর দিয়েছো। সালেহা খুব অ্যাক্টিভ, একদম শুরুর কোর্সের শুরু থেকে সালেহা খুবই অ্যাক্টিভ। মাঝারুল, ওয়ালাইকুম আসসালাম। তোমরা দেখো, আচ্ছা সার্ক সম্পর্কে আমরা একটু সম্পূরক তথ্য দেখি যে সার্ক সম্পর্কে আমরা কোন জিনিসগুলো জানতে পারি। এই যে সার্কের যে সনদ, কোন একটা সংস্থা যখন গঠন হয়, সেই সংস্থা গঠনের জন্য একটা সনদ থাকে, যে বা একটা দেখো না যে জায়গা জমি আমরা যখন রাখি, সেই জায়গা জমির জন্য একটা দলিল থাকে। তো যখন একটা সংস্থা গঠন হয়, এই সংস্থার জন্য একটা সনদ থাকে। এই সার্কের যে সনদ, এই সনদ স্বাক্ষরিত হয়েছিল 1985 সালে। প্রশ্ন এভাবে আসতে পারে যে সার্কের সনদ কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1985 সালে। এবং এই সনদ স্বাক্ষরিত হওয়ার পরই সার্ক মূলত তার কার্যক্রম শুরু করে 1985 সালে। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকায়। 1985 সালে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট এরশাদের সময়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। কখন এটা উদ্যোগ গ্রহণ করেছিলেন? তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন 1977 সালের দিকে। পরবর্তীতে দীর্ঘ প্রায় 8 বছরের মতো লেগেছে এই সার্ক হলো গিয়া পরিপূর্ণ
রূপ লাভ করার জন্য এবং 1985 সালে সনদ স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট এরশাদের সময় এই সার্কের যে কার্যক্রম, এই কার্যক্রমটা শুরু হয়। সার্কের পূর্ণরূপ কি, এটা থেকে অনেক সময় প্রশ্ন থাকে যে সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কোঅপারেশন মানে কি? কোঅপারেশন মানে হচ্ছে সহযোগিতা, আর রিজিওনাল মানে হচ্ছে আঞ্চলিক, অর্থাৎ দক্ষিণ এশিয়ার একটা অ্যাসোসিয়েশন বা সংস্থা। কিসের জন্য? রিজিওনাল কোঅপারেশন, আঞ্চলিক সাহায্য সহযোগিতার জন্য একটা সংস্থা, যেটার নাম হচ্ছে সার্ক। সার্কের প্রথম মহাসচিব ছিলেন আবুল আহসান, বাংলাদেশের আবুল আহসান, তিনি বাংলাদেশী ছিলেন। আবুল আহসান সার্কের প্রথম মহাসচিব, আবুল আহসান। সার্কের যে সচিবালয়, অর্থাৎ যেখান থেকে সার্কের কার্যক্রম পরিচালিত হয়, এটি মূলত নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। নেপালের যে রাজধানী, এই রাজধানীর কাঠমান্ডুতে এই সার্কের সচিবালয় অবস্থিত। সার্ক সম্পর্কে আরও যদি দেখি যে সার্কের সাফল্যগুলো কি, যে আঞ্চলিক সহায়তা নিশ্চিত করা। সার্ক শুরু হয়েছিল এই অঞ্চলের যে রাজনীতি বা অর্থনৈতিক বা বাণিজ্যিক যে জিনিসগুলো আছে, এগুলোর মধ্যে যাতে সমন্বয় সাধন করা যায়, এবং এই যে আঞ্চলিক সহযোগিতা বিভিন্ন দেশের মধ্যে, বিশেষ করে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই যে আঞ্চলিক সহযোগিতার জন্য সার্ক প্রতিষ্ঠা হয়েছিল। যদিও এখন সার্কের কার্যক্রম কিছুটা স্তীমিত হয়ে গেছে, কিন্তু শুরুর দিকে সার্ক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সুতরাং আঞ্চলিক সহায়তা নিশ্চিত করা সার্কের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সার্ক গেমস, সার্ক কি করে? সার্ক হলো এই যে সার্কের যে 8টি দেশ রয়েছে, এই 8টি দেশ নিয়ে এক ধরনের খেলা আয়োজন করে, যাতে এই 8টি দেশের যে ক্রীড়া, এই ক্রীড়ার ক্ষেত্রে যাতে উন্নতি সাধন হয়। এটার নাম হলো কি? সাফ গেমস। সাফ গেমস নামক খেলার মাধ্যমে এই 8টি দেশের যাতে ক্রীড়া উন্নয়ন হয়, এটি মূলত সার্ক দেখে থাকে। বাণিজ্যিক সুবিধা বৃদ্ধিকরণ, এই যে এই অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোর মধ্যে যাতে বাণিজ্যিক সুবিধাকে বৃদ্ধি করা যায় এবং ট্যাক্স ফ্রি যাতে ব্যবসা বাণিজ্য করা যায়, এটার জন্য সার্ক প্রতিষ্ঠা হয়েছিল। এবং পরবর্তীতে সার্ক 2টা চুক্তি সাধন করেছিল এই বাণিজ্য সংক্রান্ত। এই 2টা চুক্তি হচ্ছে, একটা হচ্ছে সাপটা, কি? সাপটা। এবং দ্বিতীয় চুক্তি হচ্ছে সাফটা। একটা সাপটা, একটা সাফটা। এগুলোর ফুল মিনিং কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এবং সাফটা এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। অর্থাৎ এই যে এই দেশগুলো ব্যবসা বাণিজ্য করবে, কোনো ট্যাক্স লাগবে না। এই জিনিসটা সার্কের একটা সাফল্য ছিল। অর্থাৎ এই যে 8টি দেশ আছে, 8টি দেশের মধ্যে যাতে বাণিজ্যিক ক্ষেত্রে সুবিধা অর্জন করা যায়, ট্যাক্স ফ্রি মাধ্যমে আমরা বাণিজ্য করতে পারি, এই জিনিসটা মূল লক্ষ্য ছিল সার্কের। যদিও প্রথম ক্ষেত্রে এই জিনিসগুলো ভালোভাবে পালন করা হয়েছিল, এবং এখন কিছুটা এই সার্কের যে কার্যক্রম, এটা কিছুটা স্থগিত হয়ে গেছে। এই বাণিজ্যিক ক্ষেত্রে সার্ক প্রথম দিকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদি তোমাদেরকে বলা হয় যে সার্কের সাফল্য নিয়ে লিখতে, তোমরা কিন্তু এখন বলবে না যে এখন এটা প্রায় কার্যক্রম স্থগিত। তোমরা হলো গিয়ে সার্কের সাফল্যগুলো ওই যে পূর্বের ধারণা অনুযায়ী সুন্দরভাবে, অর্থাৎ পজিটিভ ওয়েতে তুলে ধরবা, যে সার্ক হলো গিয়ে বাণিজ্য সুবিধা বৃদ্ধিকরণ করছে এই সাপটা এবং সাফটা নামক চুক্তির মাধ্যমে। বুঝতে পারছো? পজিটিভ ওয়েতে লিখতে হবে। সার্ক বিশ্ববিদ্যালয় স্থাপন, 2010 সালে ভারতের যে রাজধানী নয়াদিল্লি, ভারতের রাজধানী নয়াদিল্লিতে কিন্তু সার্ক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, যাতে এই যে 8টা দেশ আছে, এই 8টা দেশের যাতে শিক্ষা ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে সার্ক, এই জন্য এই সার্ক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে ভারতের যে রাজধানী আছে নয়াদিল্লি, এই নয়াদিল্লিতে। মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো কিন্তু মাদকদ্রব্য একদম পৃথিবীর অন্যতম মানে গুরুত্বপূর্ণ অঞ্চল। মায়ানমারে মাদক ভালোভাবে পাচার হয়, তারপর মায়ানমার থেকে মাদক পাচার হয়। বাংলাদেশে অনেক ক্ষেত্রে, বিশেষ করে উত্তরাঞ্চলের কুষ্টিয়া জেলায় মাদক উৎপাদন হয় এবং সেগুলো হলো বাইরের দেশে রপ্তানি করা হয়। আফগানিস্তানে তালেবান আসার আগে আফিম উৎপাদন হইতো, সেগুলো হলো গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে মাদকদ্রব্য চোরাচালানকে নিয়ন্ত্রণ করা এবং মানুষকে এই মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা, এটা অন্যতম সার্কের একটা সাফল্য ছিল, যাতে সবগুলো দেশ একসাথে সীমান্ত নিয়ে কাজ করতে পারে এবং সীমান্ত দিয়ে যাতে এক দেশ থেকে উৎপাদিত মাদক অন্য দেশে চলে না যায়, এটার জন্য কিন্তু এই মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণে সার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এটা ছিল সার্কের মূলত সাফল্য। তারপর আমরা 5 নং প্রশ্নে যাই, যে সার্কের সদস্য রাষ্ট্র কয়টি? আমরা অলরেডি দেখে আসছি যে নিপা এমবিবিএস, এটার মাধ্যমে কিন্তু আমরা সার্কের কথা মনে রাখতে পারি। এবং সার্কের সদস্য রাষ্ট্র হচ্ছে কতটি? সার্কের সদস্য রাষ্ট্র হচ্ছে 8টি। সার্কের সদস্য রাষ্ট্র হচ্ছে 8টি। ঠিক আছে, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। সঠিক উত্তর দিচ্ছ তোমরা, ঠিক আছে। 6 নং প্রশ্নে আমরা যাই। নিচের কোনটি সার্কের উদ্দেশ্য? সার্কের উদ্দেশ্য কি? নারীর ক্ষমতা নিশ্চিতকরণ,
নারীর ক্ষমতা নিশ্চিতকরণ নিয়ে সার্ক কোনো কিছু বলে নাই। সার্ক মূলত এই যে 8টি অঞ্চল আছে বা 8টি দেশ আছে, এই 8টি দেশ যাতে আর্থসামাজিক বাণিজ্যিক ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে একসাথে, এটার জন্য সার্ক কাজ করেছে। সুতরাং নারীর ক্ষমতা নিশ্চিতকরণ নিয়ে সার্কের কোনো উদ্দেশ্যতে বলা হয়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অর্থাৎ এই গণতন্ত্র নিয়ে কিন্তু সার্ক কিছু বলে নাই। সার্ক মূলত এমন একটা সংগঠন যেটা মূলত আঞ্চলিক ক্ষেত্রে বাণিজ্যিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করে, এবং দেশের যে কোনো একটা দেশের যে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, এই দেশে ভোট হচ্ছে না, এই দেশে ভোট হলে ইনক্লুসিভ হচ্ছে না, এই জিনিসগুলো নিয়ে সার্কের দেশগুলো একে অপরকে বিভ্রান্ত করে না, একে অপরের যে অভ্যন্তরীণ বিষয় এই বিষয়গুলোতে কিন্তু হস্তক্ষেপ করে না। সুতরাং গণতন্ত্রকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটাও কিন্তু হচ্ছে না। ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি জোরদারকরণ, এই যে ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য, সংহতি জোরদারকরণ, এটাও কিন্তু সার্কের সাথে যায় না। কারণ তুমি যদি সার্কভুক্ত রাষ্ট্রগুলোর ক্ষেত্রে তাকাও, দেখবে যে এখানে ভুটান আছে যেটা মূলত একটা বৌদ্ধ রাষ্ট্র, নেপাল আছে যেটা মূলত একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ভারত আছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। সুতরাং তারা তার ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য, সংহতি নিয়ে কাজ করবে না। ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য এবং সংহতি নিয়ে একটা সংস্থা কাজ করে, যেটার নাম হচ্ছে ওআইসি, যেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে পরবর্তী এমসিকিউ গুলোতে। এই ওআইসি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, এবং এই যে ওআইসি বা ইসলামী সহযোগিতা সংস্থা, এটা মূলত যে মুসলিম প্রধান দেশগুলো আছে এই দেশগুলো নিয়ে গঠিত, এবং ইসলামী যে ভ্রাতৃত্ব, ঐক্য, সংহতি, এই জিনিসগুলো যাতে মুসলিম বিশ্বে ছড়িয়ে যায়, এটা নিয়ে মূলত ওআইসি কাজ করে। সুতরাং সার্কের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে আর্থসামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন। অর্থাৎ ধরো ভারতের কোনো একটা সংস্কৃতি ভালো, সেটা আমাদের দেশে আমরা আনলাম, বা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করলাম, যাতে যেহেতু মোটামুটি দক্ষিণ এশিয়ার অনেকটা কালচার কিছু ক্ষেত্রে সেম, মূলত কাজ করে আর্থসামাজিক, অর্থাৎ বিভিন্ন বাণিজ্যিক কাজ বা হলে গিয়ে সামাজিক সামাজিক যে কাজগুলো আছে, এই কাজগুলো নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মূলত এই সার্কের অন্যতম একটা উদ্দেশ্য, এটা নিয়ে মূলত কাজ করে সার্ক। সার্ক নিয়ে প্রশ্ন থাকবে, কারণ কি জানো, সার্ক প্রতিষ্ঠা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং সার্ক থেকে প্রশ্ন থাকবে এবছর, যেহেতু সার্ক প্রতিষ্ঠা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তোমরা সার্ক থেকে প্রশ্ন পাবা, এই জন্য সার্কটা আমরা বিস্তারিত পড়ছি। তারপরে আমরা 7 এবং 8 নং প্রশ্নে যাই। উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশ একটি আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার উদ্যোক্তা। সংস্থাটি এই অঞ্চলের দেশসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা 8টি। তুমি যদি এখানে এই যে এগুলো পড়ার ক্ষেত্রে তুমি বুলেট পয়েন্টের দিকে তাকাবা, বুলেট পয়েন্টটা কি, এখানে তোমাকে বলে দিছে যে বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা কতটি, বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা 8টি। তাহলে এইখানে ডি8 নিয়ে তোমাদের আলোচনা নাই এখন, কিন্তু তোমরা যখন অ্যাডমিশনে যাবা, এই অ্যাডমিশনে ডি8 নিয়ে আলোচনা মানে ডি8 নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদেরকে পড়তে হবে, কারণ ডি8 থেকে অ্যাডমিশনে কিন্তু প্রশ্ন আসে। ডি8টা কি? ডি8 হচ্ছে মূলত ডেভেলপিং 8টা দেশ, মূলত এখন মূলত 9টা দেশ এটার সাথে সংযুক্ত। অর্থাৎ মুসলিম বিশ্বের যে উন্নয়নশীল দেশগুলো আছে না, যেমন মিশর আছে, তুরস্ক আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, এই দেশগুলো নিয়ে একটা সংস্থা হচ্ছে ডি8, যেটা নিয়ে তোমাদের আলোচনা এই চ্যাপ্টারে নাই, কিন্তু অ্যাডমিশনে তোমাদের আলোচনা আছে। আসিয়ানটা কি? আসিয়ান হচ্ছে মূলত যে দক্ষিণ পূর্ব যে এশিয়া আছে, অর্থাৎ হলো গিয়া ভিয়েতনাম, তারপরে মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই যে দেশগুলো, এই দেশগুলোর মধ্যে আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের জন্য একটা সংস্থা আছে যেটা আসিয়ান। এই আসিয়ান সম্পর্কেও কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন থাকে, এই জিনিসগুলো তোমাদের অ্যাডমিশনে পড়তে হবে। আসিয়ান সম্পর্কে কিন্তু এখন কোনো প্রশ্ন নাই, মানে এই চ্যাপ্টারে কোনো আলোচনা নাই। বিমস্টেক, বিমস্টেকটা কি? বিমস্টেক হচ্ছে এই যে আমাদের পাশে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের যে তীরবর্তী দেশগুলো, এই তীরবর্তী দেশগুলো নিয়ে যে সংস্থাটা গড়ে উঠেছে সেটা হলো গিয়া বিমস্টেক। বুঝতে পারছো? বিমস্টেক নিয়েও এই চ্যাপ্টারে তোমাদের আলোচনা নাই, এখানে দেওয়া হয়েছে যাতে তোমরা হলো গিয়া মানে একটু ধাস বা বুঝতে পারো যে কোন জায়গা থেকে অ্যাডমিশনে প্রশ্ন হয়। এই 3টা সংস্থা থেকে কিন্তু অ্যাডমিশনে প্রশ্ন হয়। এখন আমাদেরকে যে বলা হয়েছে যে উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে, আমরা কিন্তু বুলেট পয়েন্ট দেখে বুঝতে পারছি যে যেহেতু 8টা সদস্যের কথা বলেছে, 8টা সদস্য কিন্তু সার্কে আছে। 8টা সদস্য কোন সংস্থা? 8টা সদস্য হচ্ছে সার্ক। আমি এটা মার্ক করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরের প্রশ্নে যাই আমরা, 8 নং প্রশ্নে। উক্ত আঞ্চলিক উক্ত আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো, অর্থাৎ এই যে সার্ক প্রতিষ্ঠা করা হয়েছে, এই সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? ইসলামী ভ্রাতৃত্বের উন্নয়ন না, আমরা আগেই বলেছি ইসলামী ভ্রাতৃত্ব এটা নিয়ে কাজ করে কে? এটা কাজ নিয়ে কাজ করে হলো গিয়া ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন।
এটা কিন্তু হবে না। জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলো যাতে আর্থসামাজিক ক্ষেত্রে তারা যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, এই জন্যই কিন্তু মূলত এই যে সার্ক, এই সার্ক কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। সুতরাং এটা কিন্তু যাবে যে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যবসায়িক সম্পর্ক স্থাপন। আমরা দেখে এসেছিলাম যে এই যে সার্ক প্রতিষ্ঠা করা হয়েছে, সার্কের অন্যতম একটা সাফল্য ছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের সম্পর্কের মাধ্যমে বা চুক্তির মাধ্যমে। আমরা মূলত দেখছিলাম যে দুইটা চুক্তি যারা করেছিল, সাপটা এবং সাফটা, এই চুক্তিগুলোর মাধ্যমে কি করা হয়েছে যে ফ্রি ট্রেড এরিয়া, অর্থাৎ বিভিন্ন দেশের সাথে আমরা বাণিজ্য করব, এখানে কোনো শুল্ক লাগবে না। তো এই যে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক, এই ব্যবসা বাণিজ্যের সম্পর্ক কিন্তু সার্কের সাফল্যের মধ্যে একটা বা লক্ষ্য বা উদ্দেশ্যের মধ্যে একটা। সুতরাং এখানে হবে কি, এখানে হবে 2 এবং 3। ঠিক আছে, সালেহা সঠিক উত্তর দিয়েছো, আয়েশা সিদ্দিক সঠিক উত্তর দিয়েছো, সোনালী রুদ্দুর সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে তোমাদের, আমরা 9 নং প্রশ্নে যাই। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আগে আমাদের জানতে হবে যে এই যে জোট নিরপেক্ষ আন্দোলন এটা মূলত কি। এটা হচ্ছে ন্যাম। ন্যামের পূর্ণরূপ কি? ন্যামের পূর্ণরূপ হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট। নন অ্যালাইন্ড মুভমেন্ট, নন অ্যালাইন মুভমেন্ট। এটা মূলত কি, বা এটা এই সংস্থাটা গঠনের পেছনে প্রেক্ষাপটটা কি ছিল? এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধে একটা মানে অক্ষশক্তি বা মিত্রশক্তির ভিতরে মিত্রশক্তি জয়লাভ করেছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, সেখানে বিভীষিকা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর মোড়ল হিসেবে আবির্ভূত হলো দুইটা রাষ্ট্র, এক আমেরিকা এবং দ্বিতীয় হলো কে, দ্বিতীয় হলো গিয়া সোভিয়েত ইউনিয়ন। তো এই যে দুইটা রাষ্ট্র, পৃথিবীর অধিকাংশ দেশ এই দুইটা দেশের প্রতি ঝুঁকতে শুরু করলো ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতার জন্য। পরবর্তীতে কিছু রাষ্ট্রনায়ক চিন্তা ভাবনা করলো কি যে আমরা যদি এই যে বিভিন্ন রাষ্ট্রের দিকে ঝুঁকে যাচ্ছি, আমরা যদি আমেরিকার দিকে ঝুঁকে যাই, আবার আমরা রাশিয়ার বিরুদ্ধে হয়ে গেলাম, আবার রাশিয়ার বিরুদ্ধে যদি ঝুঁকে যাই, আবার আমরা আমেরিকার বিরুদ্ধে হয়ে গেলাম। তো সেই সময় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল, যেটাকে বলা হয় স্নায়ু যুদ্ধ বা শীতল যুদ্ধ। অর্থাৎ এখন তো মনে করো যে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু মহাকাশ কিংবা অস্ত্র পরীক্ষা এসব ক্ষেত্রে কিন্তু আমেরিকা এবং রাশিয়ার একটা নীরব প্রতিযোগিতা চলছিল, যেটাকে বলা হয় স্নায়ুযুদ্ধ। তো এই যে স্নায়ুযুদ্ধকালীন যে সময় যে দুইটা রাষ্ট্র কোনো না কোনো রাষ্ট্র তার পক্ষ নিচ্ছে, তখন সেই সময়ের যে প্রেসিডেন্টগুলো ছিল বিভিন্ন দেশের, তারা আসলে কি চিন্তা ভাবনা করলো যে আমরা হলো গিয়ে কোনো পক্ষেই যাব না, আমরা আমেরিকার পক্ষেও যাব না, আমরা রাশিয়ার পক্ষেও যাব না, বরং আমরা কি করব, আমরা হলো গিয়ে আমাদের নিজেদের দেশের যে রাজনীতি, আমাদের নিজেদের দেশের যে পররাষ্ট্রনীতি, সেটা আমরা নিরপেক্ষ রেখে আমরা আমাদের নিজেদের দেশ নিয়ে থাকবো, আমরা কোনো দেশের প্রতি ঝুঁকে যাব না। পরবর্তীতে কিছু প্রেসিডেন্ট সেই সময় চিন্তা ভাবনা করলে যে আমরা আসলে একটা সংস্থা গড়ে তুলি, এই যে জোট নিরপেক্ষ নামে বা নন অ্যালাইড মুভমেন্ট নামে। এই সংস্থায় যারা সদস্য হবে তারা কোনো দেশের প্রতি ঝুঁকে থাকবে না, তারা আমেরিকার প্রতিও ঝুঁকে থাকবে না, আবার রাশিয়ার প্রতিও ঝুঁকে থাকবে না। অর্থাৎ তারা থাকবে নিরপেক্ষ, জোট নিরপেক্ষ, কোনো জোটে আমরা নাই, আমরা আমাদের নিজেদের দেশ নিয়ে আসি, আমরা কোনো জোটে যাব না, আমরা যুদ্ধে যুদ্ধে এইগুলোতে আর হলো আমরা বিভিন্ন দেশকে সমর্থন করব না। এই যে এই প্রেক্ষাপটে কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনটা গড়ে তোলা হয়েছিল বা এই সংস্থাটা গড়ে তোলা হয়েছিল। তো এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, এটা মূলত গড়ে তোলা হয়েছিল 1961 সালে। কত সালে? 1961 সালে গড়ে তোলা হয়েছিল। এখানে কিন্তু এই যে সিনোনিম, এই সিনোনিমটা কিন্তু আসে যে ন্যামের পুনরূপ কি এবং কত সালে গড়ে তোলা হয়েছিল, এটা একটু মাথায় রাখতে হবে। 1961 সালে এটা গড়ে তোলা হয়েছিল এবং এটার যে প্রথম যে সম্মেলন, এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। এখন কিন্তু এই যুগোস্লাভিয়া নামে কিন্তু কোনো দেশ নাই এবং যুগোস্লাভিয়া ভেঙে প্রায় 7টা রাষ্ট্র সৃষ্টি হয়ে গেছে ইউরোপে, যেমন মন্টিনিগ্রো, কসোভো, এই দেশগুলো হলো গিয়ে এই যুগোস্লাভিয়া ভেঙে সৃষ্টি হয়েছে। এখন যুগোস্লাভিয়া বলতে কোনো দেশের কিন্তু অস্তিত্ব নাই। কিন্তু 1961 সালে এই যে ন্যাম বা নন অ্যালাইন মুভমেন্টের প্রথম শীর্ষ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল যুগোস্লাভিয়ার বেলগ্রেডে এবং এই যুগোস্লাভিয়ার কোনো অস্তিত্ব এখন আর নেই। এখন আমরা যদি ন্যাম সম্পর্কে একটু বিস্তারিত পড়ি যে ন্যাম গঠনের প্রেক্ষাপট কি ছিল বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি, কোন জায়গায় তোমাকে একটু নজর দিতে হবে। যে যুগোস্লাভিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন মার্শাল জোসেফ টিটো, এবং সেই সময়ের ভারতের যে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, মিশরের যে প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের এবং ইন্দোনেশিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন আহমেদ সোয়েকার্নো, এই যে প্রেসিডেন্টগুলো তাদের তাগিদেই বা তাদের
ভূমিকার কারণেই কিন্তু এই যে ন্যাম বা নন অ্যালাইড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন, যেটাই বলো যে আমরা কোনো দেশের পক্ষে টক্ষে নাই, আমরা আমাদের নিজেদের দেশ নিয়ে আসি, এই যে তাদের ভূমিকার ফলে কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনটা গড়ে উঠেছিল। তো এখন জোট নিরপেক্ষ আন্দোলন বাংলাদেশ কিভাবে সদস্য হলো? বাংলাদেশ তো আমরা দেখে আসছি যে বাংলাদেশ স্বাধীন এবং নিরপেক্ষ, অর্থাৎ বাংলাদেশ দুই দিকে ব্যালেন্স করে চলে। বাংলাদেশ আমেরিকার দিকেও ব্যালেন্স করে চলে, রাশিয়ার দিকেও ব্যালেন্স করে চলে। এখন বাংলাদেশ এই সংস্থার সদস্য হয়েছিল এবং কি কি প্রেক্ষাপট ছিল বা কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু দেখি। বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের শরিক হয় 1973 সালে। কত সালে শরিক হয়? 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ শীর্ষ সম্মেলনে। কত সালে অনুষ্ঠিত হয়? 1973 সালে আলজিয়ার্সে। আলজিয়ার্স জায়গাটা কোন জায়গায়? আলজিয়ার্স হচ্ছে আলজেরিয়া নামে একটা দেশ আছে, যেটা হলো গিয়ে উত্তর আফ্রিকার দেশ। তো মিশরের ঠিক পাশেই, তুমি যদি একটা ম্যাপ দেখো, ম্যাপে দেখবে যে মিশরের পাশেই কিন্তু এই আলজিয়ার্স অবস্থিত। তো ওই আলজিয়ার্স মূলত এটা হলো গিয়ে আলজেরিয়া, যে যেই উত্তর আফ্রিকার দেশটি আছে, এই উত্তর আফ্রিকা দেশের মূলত রাজধানী। এই রাজধানী শহরে 1973 সালে বাংলাদেশ চতুর্থ শীর্ষ সম্মেলনে জোট নিরপেক্ষ আন্দোলনে শরিক হয়। 1979 সালের হাভানায়, হাভানা কোন জায়গায়? হাভানা এই যে কিউবা আছে না, এই কিউবার যে রাজধানী, কিউবার রাজধানীর নাম হচ্ছে হাভানা। কিউবা নিয়ে তো খুব আলোচনা হচ্ছে, কারণ এই যে ভেনেজুয়েলার যিনি প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস মাদুরো, তাকে কি করা হয়? তাকে হলো গিয়ে উঠিয়ে নিয়ে প্রথমত কিন্তু এই যে কিউবায় মূলত আমেরিকার একটা জেল বা কয়েদখানা আছে, যেটাকে বলা হয় গুয়েন্তানামো বে। গুয়েন্তানামো বে পৃথিবীর অন্যতম কুখ্যাত একটা কারাগার। তো এই কুখ্যাত কারাগারটা কিন্তু কিউবাতে অবস্থিত। তো 1979 সালে হাভানায় অনুষ্ঠিত ষষ্ঠ শীর্ষ সম্মেলনে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল প্রকার বর্ণ বৈষম্যবাদ, আধিপত্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। অর্থাৎ 1979 সালের এই যে হাভানায় অনুষ্ঠিত ষষ্ঠ শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই জিনিসগুলোর প্রতি সোচ্চার হওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছিলেন। বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান হাভানা সম্মেলনে তিনি ঘোষণা করেন যে বাংলাদেশ সবসময় স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। এই যে ষষ্ঠ সম্মেলনে তিনি ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ আসলে কোনো পক্ষে না, এই জন্যই আমরা মূলত ন্যামে আসছি। ন্যামে আমরা কোনো রাষ্ট্রের পক্ষ না বলেই, আমরা স্বাধীন এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী বলেই আমরা এই সংস্থার সদস্য হলাম। তো এই যে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম, এই আন্দোলন মানে এটা যখন গড়ে তোলা হয়েছিল, এটার কিছু লক্ষ্য ছিল বা এখনো কিছু লক্ষ্য আছে। লক্ষ্যগুলো কি? যে সামরিক জোটের বাইরে থাকা, আমরা কোনো সামরিক জোটে যাব না। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার নেতৃত্বে কিন্তু ন্যাটো গঠন করা হয়েছিল। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অপরদিকে এই ন্যাটোকে পাল্লা দেওয়ার জন্য কিন্তু রাশিয়া গঠন করেছিল আবার ওয়ারশ। কি গঠন করেছিল? ওয়ারশ। এটাও একটা সামরিক জোট। এই ন্যাটো ছিল মূলত যে পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে, এই পশ্চিম ইউরোপের দেশগুলো নিয়ে আমেরিকার নেতৃত্বে ন্যাটো গঠন করা হয়েছিল, এবং ওয়ারশর নেতৃত্বে ছিল কিন্তু রাশিয়া, এবং সেই সময়ের যে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো ছিল সেটাও মূলত এই ওয়ারশর অংশ ছিল। তো এই যে দ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্ব, আমেরিকা গঠন করছে ন্যাটো, রাশিয়া গঠন করছে ওয়ারশ। তো যখন এই জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলা হয় বা এই সংস্থারা যখন গড়ে তোলা হয়, তখন তারা অঙ্গীকারবদ্ধ হয় যে আমরা কোনো সামরিক জোটের ভিতরে থাকবো না, আমরা হলো গিয়ে সামরিক জোটের বাহিরে। তারপরে দ্বিতীয় যে লক্ষ্য ছিল, কোনো পরাশক্তির দল বা শিবিরভুক্ত না হওয়া। এটার ভিতরে চলে আসে যে আমরা কোনো পরাশক্তির দলে আমরা অন্তর্ভুক্ত হব না। পরাশক্তির লেজুর ভিত্তি না করে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গড়ে তোলা। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং একে অপরকে সাহায্যে সহযোগিতা করা। এই যে সদস্য রাষ্ট্রগুলো যেগুলো আছে, যেগুলো ন্যামের সদস্য, তাদের মধ্যে যাতে আন্তঃসম্পর্ক বিরাজমান থাকে এবং তারা যাতে একে অপরকে সহযোগিতা করে, এটাও কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম একটি লক্ষ্য। আমরা নিয়ে পড়ে আসলাম, ন্যাম নিয়ে পড়ে আসলাম। এখন আমরা 10 নং প্রশ্নে যাচ্ছি। কোন সালে প্রথমবারের মতো ইসলামী সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়? ইসলামী সম্মেলন সংস্থার কি? ইসলামী সম্মেলন সংস্থা হচ্ছে ওআইসি বা অর্গানাইজেশন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এটা মূলত হচ্ছে ইংরেজি নাম। এটা মূলত কি? ইংরাজি নাম, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আচ্ছা, তো এই যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এটা যে গঠন করা হয়েছিল, এটার প্রেক্ষাপটটা কি? আমরা জানি যে 1967 সালের দিকে এই সম্পূর্ণ আরব রাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। কত সালে? 1967 সালের দিকে। তার ঠিক 2 বছর পরে, অর্থাৎ 1969 সালে, তো তখন তো ইসরায়েল খুব ডমিনেন্ট পাওয়ার ছিল, অর্থাৎ পুরো আরব বিশ্ব মিলে কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধে পারে নাই। তো ইসরায়েল কি করলো? 1969 সালে
আহ, এই যে আমাদের যে পবিত্র বাইতুল আকসা যেটাকে আমরা বলি বা মসজিদুল আকসা বলি, এই মসজিদুল আকসায় তারা হলো গিয়ে আগুন দিয়ে দিল। তো এটা তো মানে অন্যতম পবিত্র একটা স্থান, দ্বিতীয় পবিত্র স্থান মুসলিমদের জন্য। তো এই যে আগুন দিয়ে দিল, তখন এই যে আরব বিশ্বের যে নেতারা ছিলেন তারা খুব মানে ক্ষুব্ধ হলেন যে এটা তো ঠিক হচ্ছে না। পরবর্তীতে তারা কি করলেন, তারা হলে একটা সম্মেলনের ডাক দিলেন মিশরের যে রাজধানী কায়রো। এই কায়রোতে সম্মেলন ডাক দেওয়ার পরে তারা বললেন যে এই যে ইসরায়েল, এই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য বা আমাদের যে নিজস্ব যে স্বার্থ আছে মুসলিম বিশ্বের, এই স্বার্থকে টিকিয়ে রাখার জন্য আমরা কি করব, আমরা একটা সংস্থা গঠন করব। এটা মিশরের কায়রোতে আলোচনা হলো। পরবর্তীতে মরক্কোতে যাওয়া হলো, মরক্কোর যে রাজধানী রাবা, এই রাবাতে পরবর্তীতে কি হয়েছে, এই যে চুক্তিটা হয়েছিল যে আমরা একটা সংস্থা গঠন করব যেখানে যে মুসলিম বিশ্বের যে দেশগুলো আছে তাদের যে স্বার্থ আছে স্বার্থ রক্ষিত হবে, এইটা হলো গিয়ে একদম ফাইনালি কার্যকর হলো মরক্কোর যে রাজধানী রাবাতে। এবং এটা হয়েছিল কত সালে, এই যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এটা একদম পরিপূর্ণভাবে মরক্কোর রাজধানী রাবা থেকে মূলত চুক্তি সম্পাদন করে কার্যকরভাবে ভূমিকা পালন শুরু করে 1969 সালে। 1969 সালে। এবং বাংলাদেশ কখন হলো গিয়ে তাকে আমন্ত্রণ জানানো হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক পরে 1974 সালের দিকে শেখ মুজিবুর রহমানের সময়কালে পাকিস্তানে একটা সম্মেলন হয়েছিল ওআইসি এর। এই পাকিস্তানের সম্মেলনে কিন্তু বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় এবং বাংলাদেশ 1974 সালে কিন্তু এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ওআইসি এর কত সালে সদস্যপদ লাভ করে, 1974 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এটা কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আসে যে কোন সংস্থার কত সালে সদস্যপদ লাভ করেছে বা কোন সংস্থার কাজগুলো কি বা কোন সংস্থার ফুল মিনিং গুলো কি। সুতরাং বাংলাদেশ 1974 সালে বাংলাদেশকে ইসলামী সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলনে আয়োজন জানানো হয় এবং এই সম্মেলনে কিন্তু বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে। ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের প্রথম মহাসচিবকে, এর প্রথম মহাসচিব হচ্ছে টেঙ্কু আব্দুর রহমান নাকি জিয়াউর রহমান, বাদশাহ ফাহাদ নাকি ইয়াসির আরাফাত? আমরা দেখে আসছি যে 1974 সালে বাংলাদেশ এই সংস্থার সদস্যপদ লাভ করে, যখন কিন্তু বাংলাদেশে মানে জিয়াউর রহমান কিন্তু তখন ক্ষমতায় আসেননি, তখন কিন্তু শেখ মুজিব ক্ষমতায় ছিল। সুতরাং জিয়াউর রহমান কিন্তু হবে না। তো ওআইসি এর যে প্রথম মহাসচিব, এই মহাসচিব ইয়াসির আরাফাতও ছিলেন না বা বাদশাহ ফাহাদও ছিলেন না। এর প্রথম মহাসচিব ছিলেন মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন টেঙ্কু আব্দুর রহমান। এই টেঙ্কু আব্দুর রহমান কিন্তু এই ওআইসি এর প্রথম মহাসচিব ছিলেন। ওআইসি এর প্রথম মহাসচিব ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেঙ্কু আব্দুর রহমান। এবং এই ওআইসি এর সদর দপ্তর, এর সদর দপ্তর কোথায় অবস্থিত তোমরা একটু বলো দেখি, বলতে পারো কিনা? ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওআইসি এর সদর দপ্তর অবস্থিত জেদ্দায়, সৌদি আরবের রাজধানী জেদ্দায়। সৌদি আরবের রাজধানী না, সৌদি আরবের জেদ্দায় অবস্থিত এটা মূলত। সৌদি আরবের রাজধানী তো রিয়াদ, রিয়াদে না, জেদ্দায় অবস্থিত। জেদ্দা সৌদি আরবে এই যে ওআইসি, এই ওআইসি এর সদর দপ্তর অবস্থিত। তারপর আমরা যাই যে ওআইসি গঠনের উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি ছিল? এশিয়ার রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক স্থাপন। আমরা দেখেছি যে এই ওআইসি গঠন, এটার পিছনে এশিয়ার কোনো রাষ্ট্র ছিল না, মূলত যে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো ছিল এই রাষ্ট্রগুলোর স্বার্থ সংরক্ষণ করার জন্য বা তাদের যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো রক্ষা করার জন্য এই ওআইসি গঠন করা হয়েছিল। সুতরাং এশিয়ার রাষ্ট্র কিন্তু যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্ব স্থাপন। মধ্যপ্রাচ্যের অনেকগুলো রাষ্ট্র এই ওআইসি এর সদস্য, কিন্তু মূল যে লক্ষ্য ছিল এটা গঠনের, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো নিয়ে ছিল না, মূলত ছিল যে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো ছিল এই মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রগুলো নিয়ে। সুতরাং স্পেসিফিক ভাবে মধ্যপ্রাচ্য এটার সাথে যাচ্ছে না। আরব রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক স্থাপন। আরব যে রাষ্ট্রগুলো আছে এই আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কিন্তু ওআইসি গঠন করা হয় নাই। মূল লক্ষ্য ছিল কি, মূল লক্ষ্য ছিল এর যে সদস্য হবে বিশেষ করে মুসলিম যে রাষ্ট্রগুলো, এই সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ভ্রাতৃত্ব এবং সংহতি বৃদ্ধি করা। এই যে সদস্য রাষ্ট্র, এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যাতে ভ্রাতৃত্ব বৃদ্ধি করা যায়, অর্থাৎ ভাই ভাই যে বোধ এটা, এবং সংহতি অর্থাৎ আমরা সকল বিষয়ে এক, এই জিনিসটা বৃদ্ধি করার জন্য মূলত ওআইসি গঠন করা হয়েছিল। তো সালেহা জানতে চাচ্ছ যে সৃজনশীল পরীক্ষা হবে কিনা? সৃজনশীল পরীক্ষা হবে, বুঝতে পারছো? সৃজনশীল পরীক্ষা হবে, প্রশ্ন সবকিছু দেওয়া হয়েছে, সৃজনশীল পরীক্ষা হবে তোমাদের। আগের ক্লাসের উপরই সৃজনশীল পরীক্ষা তোমাদের হবে এবং সেটা খাতাও দেখে দেওয়া হবে যে কে কত পেয়েছো সৃজনশীলে। 13 নং প্রশ্নে আমরা যাই। মূলত কোন দেশগুলো নিয়ে কমনওয়েলথ গঠিত হয়েছে?
এখন আমরা কমনওয়েলথ নিয়ে একটু আলোচনা করি যে কমনওয়েলথ জিনিসটা আসলে কি। এই যে আমরা দেখি যে ব্রিটেন যারা ছিল বা ব্রিটিশ যারা ছিল, এরা একদম পৃথিবীর সব দেশের ওপর কিন্তু উপনিবেশ কায়েম করেছিল। তো এখন তো মোটামুটি তাদের উপনিবেশ যে রাজত্ব, এই রাজত্ব কিন্তু নাই। পরবর্তীতে তারা কি করলো, তারা হলো গিয়ে প্ল্যান করলো যে এই যে আমরা যাদের উপর উপনিবেশ স্থাপন করেছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা সংস্থা খুলি। এই সংস্থাতে মূলত তাদেরকে আমরা বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করব। এবং পরবর্তীতে তারা যে সংস্থাটা খুলেছিল সেটা হলো গিয়া কমনওয়েলথ। আচ্ছা, তো এই যে কমনওয়েলথ গঠন করা হয়েছে কোন দেশগুলো নিয়ে? ইউরোপ মহাদেশভুক্ত না। এই যে কমনওয়েলথ গঠন করেছিল ব্রিটেন, এই কমনওয়েলথ গঠনের মূল যে সদস্য দেশগুলো ছিল এটা ছিল তারা যেসব দেশের ওপর উপনিবেশ স্থাপন করেছিল সেই সকল দেশের ওপর সাথে সম্পর্ক স্থাপনের জন্য মূলত তারা এই কমনওয়েলথ গঠন করেছিল। সুতরাং ইউরোপ মহাদেশ তো যাচ্ছে না, এশিয়া মহাদেশও যাচ্ছে না, আফ্রিকা মহাদেশও যাচ্ছে না। মূলত অপশন হবে যে প্রাক্তন ব্রিটিশ উপনিবেশভুক্ত যে অঞ্চলগুলো ছিল, এই প্রাক্তন ব্রিটিশ উপনিবেশভুক্ত অঞ্চলগুলোকে সাহায্য সহযোগিতা করার জন্য ব্রিটেনের নেতৃত্বে এই কমনওয়েলথ গঠিত হয়েছে। এখন যদি আমরা কমনওয়েলথ সম্পর্কে একটু পড়াশোনা করি যে কমনওয়েলথের সদস্যকে বা কত সালে গঠন করা হয়েছে, তারপর এটার সদর দপ্তর কোথায় অবস্থিত, চলো আমরা একটু দেখি এটা। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 54টি। কতটি সদস্য সংখ্যা? 54টি। এই সংস্থার প্রতীকী প্রধান হচ্ছে ব্রিটিশ রাজা বা রানী। অর্থাৎ এই যে কমনওয়েলথ নামক যে সংস্থাটা আছে, এটার প্রধানকে ব্রিটিশ রাজা বা রানী। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1949 সালে। কত সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। এবং এটার যে সচিবালয়, এই সচিবালয় অবস্থিত লন্ডনের মার্লবোরো হাউসে। লন্ডনের মার্লবোরো হাউসে এর যে সচিবালয় এটা অবস্থিত। এখন আমরা বলেছিলাম কি যে এই যে কমনওয়েলথ, এই কমনওয়েলথ গঠন করা হয়েছিল যে ব্রিটিশ যেসব উপনিবেশভুক্ত অঞ্চল ছিল বা রাষ্ট্র ছিল সেগুলো নিয়ে। কিন্তু ব্রিটিশ উপনিবেশ না হয়েও এই কমনওয়েলথের সদস্য কিন্তু মোজাম্বিক ও রুয়ান্ডা। মোজাম্বিক এবং রুয়ান্ডা দুটোই হলো গিয়ে আফ্রিকার দেশ। এবং ওই যে মাদাগাস্কার আছে না, আফ্রিকা মহাদেশের যে সবচেয়ে বড় দ্বীপ অঞ্চলটা, ওই মাদাগাস্কারের ঠিক বিপরীত পাশেই কিন্তু মোজাম্বিক অবস্থিত, এবং রুয়ান্ডা মূলত আফ্রিকার একটি দেশ। এই দুইটি আফ্রিকার দেশ। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে যে বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। 1972 সালের 18ই এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। 1972 সালের 18ই এপ্রিল। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম যেই সংস্থাটাতে যোগদান করেছিল সেটা মূলত কিন্তু এই যে কমনওয়েলথে। এরকম কিন্তু একটা প্রশ্ন আসে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অ্যাডমিশনে আসছে এটা, যে বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? এটা কিন্তু কমনওয়েলথ হবে 1972 সালের 18ই এপ্রিল। 14 নং প্রশ্নে আমরা যাই যে কমনওয়েলথ গঠনের অন্যতম উদ্দেশ্য কি ছিল? দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, টেকসই পরিবেশ রক্ষা, অবাধ ও মুক্ত বাণিজ্য গড়ে তোলা। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা কোনো সময় তাদের কার্যক্রমের ভিতরে পড়ে না, টেকসই পরিবেশ রক্ষাও ছিল না, অবাধ ও মুক্ত বাণিজ্য গড়ে তোলা ছিল না। মূলত লক্ষ্য ছিল কি যে ব্রিটিশ যে সাম্রাজ্যভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলো আছে এগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য মূলত এই কমনওয়েলথ গঠন করা হয়েছিল। ইইউ এর বর্তমান সদস্য দেশ কয়টি? ইইউ কি? ইইউ এর ফুল মিনিং হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে মূলত ইউরোপের যে দেশগুলো আছে এই ইউরোপের দেশগুলোর আর্থসামাজিক ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একসাথে এগিয়ে নেওয়া যাওয়ার যে সংস্থা, এটা হলো গিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন। এবং এই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ হচ্ছে 27টি। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ কতটি? 27টি। এবং এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এরা কিন্তু মূলত এই যে সেনজেন নামক ভিসা তোমরা শুনে থাকবে যে সেনজেন ভিসার ফলে কি হয়। সেনজেন ভিসার ফলে তুমি যদি ইউরোপের একটা দেশের যদি তুমি ভিসা নিতে পারো তাহলে কিন্তু তোমার আর অন্য দেশের ভিসা লাগবে না, তুমি একদম মানে ভিসা ছাড়াই অন্যান্য দেশে তুমি ভ্রমণ করতে পারবে। অর্থাৎ সেনজেন হচ্ছে মুক্ত বাণিজ্য বা মুক্ত মূলত যে চলা বা মুক্ত ভিসা ছাড়া যে এন্ট্রি, এই ভিসা ছাড়া এন্ট্রি কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে আসছিল যাতে সব দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক ক্ষেত্রে বা সাংস্কৃতিক বিনিময়টা করা যায় এটার জন্য। তো এই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 27টি। ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত পড়ি যে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এগুলো যদি কষ্ট করে একটু প্রথম দিক থেকে এখন পড়ে রাখতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার আর অ্যাডমিশন টাইমে গিয়ে কিন্তু এগুলো এগুলো কিন্তু পড়তে হবে অ্যাডমিশন টাইমে। সুতরাং এখন যদি একটু কষ্ট করে পড়ে যেতে পারো তাহলে কিন্তু অ্যাডমিশন টাইমে তোমার জন্য সহজ হয়ে যাবে।
2016 সালে যুক্তরাজ্য গণভোটের সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। এই যে ইউরোপিয়ান ইউনিয়নের 27টি সদস্য যুক্তরাজ্যের সদস্য ছিল, কিন্তু 16 সালে যুক্তরাজ্য গণভোটের সিদ্ধান্তে এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসছে। অনেক সময় এরকম প্রশ্ন থাকে যে নিচের কোনটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, তখন কিন্তু যুক্তরাজ্য হবে, কারণ যুক্তরাজ্য গণভোটের সিদ্ধান্তে এটা থেকে বের হয়ে গিয়েছিল। বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে। এই তথ্যটা কিন্তু আসে অনেক সময় যে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে কোন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশ কিন্তু জার্মানিতে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে এবং জার্মানি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে। ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কি, এই যে দেশগুলো আছে না, এই দেশগুলোর ভিতরে 19টা দেশ মূলত কি করে, 19টি না, এখন সম্ভবত 20টি, বুঝতে পারছো, এখন হলো গিয়ে 20টি, কারণ এই 1 জানুয়ারি বুলগেরিয়া কি করেছে, বুলগেরিয়া এই ইউরো মুদ্রা গ্রহণ করেছে। এই যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে 27টা দেশ আছে, এই 27টা দেশের ভিতরে 20টা দেশ তাদের মুদ্রা একই রেখেছে, এই মুদ্রার নাম কি, ইউরো। এই ইউরো তাদের হলো গিয়ে এই 20টি দেশে মূলত কি করে, এই 20টি দেশের যে ধরো কোনো কিছু কিনবে, এই একই মুদ্রা ব্যবহৃত হয়, এর নাম দিয়েছে কি, ইউরো। এবং এই ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কিন্তু জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। 1985 সালে শেনজেন চুক্তির মাধ্যমে সদস্য ও ইউরোপীয় অন্য কয়েকটি রাষ্ট্রের মধ্যে পাসপোর্টবিহীন সীমান্ত ধারণার উপায় তৈরি হয়। এই যে ইউরোপিয়ান ইউনিয়ন গঠন হয়েছিল, এর কিছু প্রেক্ষাপট ছিল বা কিছু চুক্তি ছিল, যার ভিতরে একদম প্রথম দিকে চুক্তি বলতে পারো যে 1985 সালে যে শেনজেন চুক্তি হয়েছে, যে আমরা হলে গিয়ে কি হবে, যে কোনো ভিসা ফ্রি এন্ট্রেন্স, অর্থাৎ একটা দেশের ভিসা নিবে, অন্য সকল দেশে তুমি হলে গিয়ে যেতে পারবে, এই ধারণা থেকেই পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয়েছিল। 1992 সালের 7ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাস্ট্রিস্টে ইউরোপীয় সম্প্রদায়ের মধ্যে স্বাক্ষরিত হয় ম্যাস্ট্রিস্ট চুক্তি। 1993 সালে এটি কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণতা পায়, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কিছু চুক্তি হয়েছিল, চুক্তির প্রেক্ষাপটে কিন্তু পরবর্তীতে এই ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। প্রথম দিকে হয়েছিল হলো গিয়ে এই যে ভিসা সংক্রান্ত যে চুক্তি, শেনজেন চুক্তি, পরবর্তীতে এই যে নেদারল্যান্ডের যে এই ম্যাস্ট্রিস্ট চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করে 1993 সালে। বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়? এটা একটা খুব সুন্দর প্রশ্ন, যে জাতিসংঘ, বাংলাদেশ কিন্তু জাতিসংঘের সদস্য, বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হিসেবে কিন্তু যোগদান করেছে। বাংলাদেশ সার্কের একজন স্বপ্নদ্রষ্টা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সার্কের যে গঠন, এই গঠনটাই বাংলাদেশ করেছিল, সুতরাং বাংলাদেশ কিন্তু সার্কের সদস্য, জাতিসংঘেরও সদস্য। ওআইসি, বাংলাদেশ কিন্তু অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনেরও সদস্য, ঠিক আছে। কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের সদস্য না। সুতরাং এখানে যে প্রশ্ন যে বাংলাদেশ কোন সংস্থার সদস্য না, এখানে কিন্তু উত্তর হবে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন উত্তর হবে, বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না। জাতিসংঘ গঠিত হয় কত সালে? এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলোর মধ্যে জাতিসংঘ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং জাতিসংঘ থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, এবং সৃজনশীলের সবচেয়ে বেশি প্রশ্ন জাতিসংঘ থেকে করে, সুতরাং জাতিসংঘটা আমাদের একটু ভালো করতে পড়তে হবে। জাতিসংঘ গঠিত হয় কত সালে? জাতিসংঘ গঠন হওয়ার পিছনে কারণটা কি ছিল? মূলত আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে একটা সংস্থা গঠন করা হলো, লিগ অফ নেশনস। কি গঠন করা হলো? লিগ অফ নেশনস। অর্থাৎ এই যে বিশ্বযুদ্ধ হয়েছে, এখন তো আমাদের সংস্কার করতে হবে, বা পরবর্তীতে যাতে বিশ্বযুদ্ধ না হয় সেই ব্যবস্থা নিতে হবে। তো এর প্রেক্ষাপটে একটা সংস্থা গঠন করা হলো, যেটার নাম হলো লিগ অফ নেশনস। এটা গঠন করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন, উইড্রো উইলসন, তার নেতৃত্বে। পরবর্তীতে এই যে লিগ অফ নেশনস, এটা পরবর্তীতে আমেরিকার নিজস্ব একটা সংস্থায় পরিণত হয়, এবং মানুষ এই সংস্থার কথা আর মানেনি। পরবর্তীতে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক সেই সময় চলাকালীন মানুষ বুঝতে পারলো যে আমাদের এমন একটা সংস্থা লাগবে যেটা হলো গিয়ে স্ট্রং, সব দিক থেকে হলো গিয়ে স্ট্রং হবে, বিভিন্ন তার আইন কানুন থাকবে, এবং সেই আইন কানুনগুলো হলো গিয়ে পুরো পৃথিবীর আইন কানুন হিসেবে বিবেচিত হবে, এবং সব দেশ সে আইন হলো গিয়ে মেনে চলবে, ঠিক আছে। তো এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ই মূলত এই জাতিসংঘ গঠন করা হয়েছিল, বা সেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল। জাতিসংঘ গঠন করার পিছনে বেশ কিছু চুক্তি বা বেশ কিছু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যার ভিতরে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল লন্ডন সম্মেলন। একটু মনে রাখবা যে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল লন্ডন সম্মেলন। পরবর্তীতে কি হয়েছিল? পরবর্তীতে হয়েছিল যে আটলান্টিক সম্মেলন। আটলান্টিক সম্মেলনে কি করা হয়েছিল? আটলান্টিক সম্মেলন এটা হয়েছিল 1941 সালের আগস্ট মাসে। আটলান্টিক সম্মেলন
এটা হয়েছিল 1941 সালের আগস্ট মাসে। এবং এটা মূলত করেছিল যে ব্রিটিশ সেই সময় প্রেসিডেন্ট ছিলেন উইনস্টন চার্চিল, এবং সেই সময়ের যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তার নেতৃত্বে মূলত এই আটলান্টিক সম্মেলন বা আটলান্টিক সনদ বলতে পারো, এই সনদটা কার্যকর হয়েছিল 1941 সালে। পরবর্তীতে আবার মস্কো সম্মেলন হয়েছে, সেখানে জাতিসংঘের নাম কি হবে বা কার্যাবলী কি হবে এই জিনিসগুলো সিলেক্ট করা হয়েছিল। এবং সর্বশেষে সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রের যে সান ফ্রান্সিসকো অঞ্চল, সেখানে মূলত জাতিসংঘের যে সনদ এই সনদগুলো কার্যকর হয়। এবং নানান প্রেক্ষাপটে 1945 সালের 24শে অক্টোবর, এই নামটা একটু, এই তারিখটা একটু মনে রাখতে হবে যে কত তারিখে, 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘের পথ চলা শুরু হয়। যে এই জাতিসংঘ কি কাজ করবে, যে পরবর্তীতে যাতে যে বিশ্ব আছে এই বিশ্ব যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত না হয়, বা বিভিন্ন দেশের সাথে যে সীমান্ত নিয়ে বিরোধ আছে এই বিরোধগুলো না হয়, বা দেশের যে অভ্যন্তরীণ যে গৃহযুদ্ধ হয় এই গৃহযুদ্ধগুলো দিয়ে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এই জিনিসগুলোর জন্য এই জাতিসংঘ 1945 সালের 24শে অক্টোবর কার্যক্রম শুরু করে বা গঠিত হয়। এখন আমরা জাতিসংঘ সম্পর্কে একটু বিস্তারিত পড়ি যে 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়, এবং এই সনদের মাধ্যমে কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতিসংঘের সদস্য 193টি দেশ। কতটি দেশ বর্তমানে জাতিসংঘের সদস্য? 193টি দেশ। এবং এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সদর দপ্তর অবস্থিত। সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। এবং জাতিসংঘের সরকারি ভাষা হচ্ছে 6টি। জাতিসংঘের সরকারি ভাষা কয়টি? 6টি। আরবি, চীনা, ইংরেজি, রুশ, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ। আরবি, চীনা, ইংরেজি, রুশ, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ। এগুলো যদি এখন একটু ভালো করে পড়তে পারো অ্যাডমিশন টাইমে সহজ হয়ে যাবে, এগুলো থেকে প্রশ্ন থাকে। তবে আমরা যাই যে 18 নং প্রশ্নে। জাতিসংঘের উদ্দেশ্য হলো শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার নিশ্চিত করা। এই শান্তি শৃঙ্খলার জন্যই তো জাতিসংঘ মূলত প্রতিষ্ঠিত হয়েছিল, যাতে বিশ্বে আর তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত না হয়। তো এখানে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এটাও জাতিসংঘের অন্যতম একটি উদ্দেশ্য, এবং মানবাধিকার নিশ্চিত করা। এবং দেখবে যে জুলাই অভ্যুত্থানে যখন হলো গিয়া গুলি চালানো হচ্ছিল, তখন কিন্তু জাতিসংঘের যে মানবাধিকার কমিশন সেখান থেকে বক্তৃতা দেওয়া হয়েছিল যে সেনাবাহিনী যদি যে মানুষ আছে এই মানুষের উপর গুলি চালায়, তাহলে সেনাবাহিনী যে শান্তি রক্ষা মিশনে যায় এই মিশন কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো এই বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘ কিন্তু ভূমিকা পালন করে। সুতরাং 1, 2, 3 হবে এখানে উত্তর। জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন কয়টি? এই যে জাতিসংঘ তার যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো পরিচালনা করে, এটা মূলত 6টা সংস্থার মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে। কয়টা সংস্থার মাধ্যমে? 6টা সংস্থার মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে। এই 6টা সংস্থা সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা সামনে আছে। সুতরাং জাতিসংঘের যে প্রধান অঙ্গ সংগঠন, এই প্রধান অঙ্গ সংগঠন হচ্ছে 6টি। প্রধান অঙ্গ সংগঠন হচ্ছে 6টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? এই যে আমরা আলোচনা করে আসলাম যে জাতিসংঘের অঙ্গ সংগঠন হচ্ছে কতটি? 6টি। মূলত সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে থাকে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, তারপর হলো গিয়ে জাতিসংঘ সচিবালয় এবং অছি পরিষদ। এই 6টা যে অঙ্গ সংগঠন, এই 6টা অঙ্গ সংগঠনের মাধ্যমে জাতিসংঘ তার যে কার্যক্রম এই কার্যক্রম পরিচালনা করে। এর ভিতরে নিরাপত্তা পরিষদ অন্যতম। এখন প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? এই যে নিরাপত্তা পরিষদ, এই নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি। 15টি দেশ। মোট সদস্য কতটি? মোট সদস্য হচ্ছে 15টি, যার ভিতরে 5টি হচ্ছে গিয়ে স্থায়ী সদস্য। 5টি দেশ কি স্থায়ী সদস্য? স্থায়ী সদস্য হচ্ছে 5টি দেশ। স্থায়ী সদস্য কয়টি দেশ? স্থায়ী সদস্য হচ্ছে 5টি দেশ, এবং অস্থায়ী সদস্য হচ্ছে 10টি দেশ। অস্থায়ী সদস্য 10টি দেশ। এখন এই 5টি দেশ কি কি? 5টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া। এই 5টা দেশ হচ্ছে স্থায়ী সদস্য। সুতরাং এখানে উত্তর হবে 5টি। জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কতটি? 5টি, এবং অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। এবং এই 5 এবং 10 অর্থাৎ 15টি দেশের সদস্যদের মিলিতে মূলত এই জাতিসংঘের মোট সদস্য, নিরাপত্তা পরিষদের মোট সদস্য মোট 15টি। এখন আমরা জাতিসংঘের যে পরিষদগুলো আছে, যে এই 6টা অঙ্গ সংস্থার মাধ্যমে জাতিসংঘ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে, এই 6টা অঙ্গ সংস্থা সম্পর্কে একটু পড়াশোনা করি। সাধারণ পরিষদ। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ গঠিত হয়। যে কোনো শান্তিকামী রাষ্ট্র সাধারণ পরিষদে ভোট দিতে পারে। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বছরে একবার বসে, সাধারণত সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর প্রথম মঙ্গলবারের অধিবেশন শুরু হয়। প্রত্যেক অধিবেশনে সাধারণ পরিষদের একজন সভাপতি নির্ধারিত হন।
সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের সুপারিশে নতুন সদস্য গ্রহণ, সেক্রেটারি জেনারেল নিয়োগ, জাতিসংঘের বাজেট পাস, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এবং আন্তর্জাতিক আদালতের বিচারক নির্বাচিত করতে পারে। এটা সাধারণ পরিষদ করে কার সুপারিশে? নিরাপত্তা পরিষদের সুপারিশ। এবং জাতিসংঘের সবচেয়ে স্ট্রংগেস্ট যে পরিষদ সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। ঠিক আছে, সাধারণ পরিষদ থেকে কিন্তু প্রশ্ন থাকে, এই জিনিসটা হলে গিয়ে স্লাইডটা একটু দেখিয়ে দিলাম, একটু ভালো করে পড়ে নিবে। তারপর আমরা যাই যে নিরাপত্তা পরিষদটা কি। জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হলো নিরাপত্তা পরিষদ। 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়। এই পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হলো এই যে 5টি রাষ্ট্রের কথা বললাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। অন্য 10 জন অস্থায়ী সদস্য সাধারণ পরিষদের 2/3 সংখ্যাধিক্যে 2 বছরের জন্য নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য 5টি সদস্য রাষ্ট্র সহ মোট 9টি সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। অর্থাৎ এখানে বলা আছে যে 5টি হলো গিয়া স্থায়ী রাষ্ট্র এবং 10টি হচ্ছে অস্থায়ী রাষ্ট্র। এবং এই যে 10 জন অস্থায়ী রাষ্ট্র, এটা মূলত সাধারণ পরিষদের 2/3 সংখ্যাধিক্যে 2 বছরের জন্য নির্বাচিত হন। অর্থাৎ তার কি লাগবে? 2/3 ভোট লাগবে কোনো একটা দেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে হলে। এবং নিরাপত্তা পরিষদে কোনো যখন আইন পাস হয় বা কোনো একটা জিনিস যখন পাস হয়, যেটাকে আমরা বলি মূলত যে আইন বা বিল বলি, এই বিল বা আইন যখন পাস হয়, এই সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু 5টি সদস্য রাষ্ট্র, স্থায়ী সদস্য রাষ্ট্র সহ এই যে 5টা রাষ্ট্র আছে, এরা যদি বলে যে আমি এই জিনিসটা মানি না, যেটাকে বলা হয় মূলত ভেটো পাওয়ার, অর্থাৎ একটা আইন উত্থাপন করা হয়েছে, এই 5টা স্থায়ী রাষ্ট্রের মধ্যে কেউ একজন বললো যে আমরা আইন এই মানি না, তখন কিন্তু সেই আইনটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। কে ভোট দিল না দিল সেটা দেখার বিষয় না। একটা রাষ্ট্র স্থায়ী সদস্যদের মধ্যে একটা রাষ্ট্র বললেই হলো যে আমরা এই আইন মানি না, তখন কিন্তু সেই আইন কার্যকর হবে না। এবং কোনো একটা আইন কার্যকর হওয়ার জন্য 5টা সদস্য রাষ্ট্রের তো ভোট লাগবেই, পাশাপাশি এই মোট 9টি সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। ওইখানে যে 10 জন স্থায়ী আছে সেখান থেকে 4 জনের সম্মতি লাগবে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটা নিয়ে একটু দেখি। এই পরিষদ গঠনের মূল উদ্যোক্তা হলো বিশ্ববাসীর জীবনযাত্রার মান উন্নত করা, বেকারত্বের হার কমানো, সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা, মানব সমাজের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য দূর করা এবং সদস্য রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির দ্বারা বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা 54টি। এই প্রশ্নটা মাথায় রাখবে যে বর্তমানে এটা এমসিকিউতে আসতে পারে যে বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কতটি? 54টি। এদের কার্যকাল 3 বছর। এদের কার্যকাল কত বছর? 3 বছর। আন্তর্জাতিক আদালত, এই যে তারা যে বিভিন্ন আইন প্রণয়ন করবে, এখন আইনের কেউ যদি ব্যত্যয় ঘটায় কি করতে হবে? তো বিচার নিয়ে তো কেউ যাবে। ধরো ভারত কিছু করলো আমাদের উপর, আমরা তো বিচার নিয়ে যাব যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে না জাতিসংঘের কাছে। তো জাতিসংঘ এই যে বিচারটা করবে কিসের মাধ্যমে করবে? আন্তর্জাতিক আদালতের মাধ্যমে। এই আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যালয় নেদারল্যান্ডের দি হেগ শহরে অবস্থিত। 15 জন বিচারক নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত। আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিরোধের মীমাংসা করা। এখানে আমরা 4টা অঙ্গ সংস্থা নিয়ে জানলাম, বাকি 2টা যে অঙ্গ সংস্থা আছে এটা হলো গিয়ে তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা হলো গিয়ে ওই 2টা হলো গিয়ে একটু দেখে নিবে। ওই 2টা একটু কম গুরুত্বপূর্ণ, তাও হলো গিয়ে তোমরা ওই 2টা সংস্থা দেখে নিবে, যার ভিতরে অছি পরিষদের কার্যক্রম বর্তমানে হলো গিয়ে স্থগিত। ঠিক আছে, তাও তোমরা ওই 2টা একটু জাস্ট রিডিং করে নিবে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 1973 সালে, 74 সালে, 75 সালে, 76 সালে? বলো এটা তোমরা দেখি যে বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 22 নং প্রশ্নে আমরা যাই, কোন দেশ বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? আমরা জানি যে বাংলাদেশের যেসব সেনাবাহিনীরা আছেন তারা মূলত বিভিন্ন দেশে যায় এবং তারা মানবাধিকার বা যেসব দেশে গৃহযুদ্ধ হয়েছে সেসব দেশের যে অভ্যন্তরীণ যে মীমাংসা, এই মীমাংসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বাংলাদেশের এই যে সেনাবাহিনীগুলো তারা মূলত যে আফ্রিকার যেসব দেশে এই অভ্যন্তরীণ গৃহযুদ্ধ বা অন্য ঝামেলা চলছে সেই জিনিসগুলোকে মীমাংসা করার জন্য। তো যখন বাংলাদেশের যে সেনাবাহিনী বা শান্তিরক্ষী মিশনের যারা ছিল তারা হলো গিয়ে সিয়েরা লিওনে গিয়েছিল। সিয়েরা লিওনে যাওয়ার পরে কি হয়েছে যে তাদের যে কার্যক্রম, সেনাবাহিনীর যে কার্যক্রম, এটা দেখে সিয়েরা লিওনের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি খুব মুগ্ধ হয়েছিলেন এবং মুগ্ধ হয়ে তিনি কি করেছেন, বাংলার যে বাংলা যে ভাষাটা আছে বা আমাদের যে মাতৃভাষা, এটাকে সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
উদ্দীপকটি পড়ে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক মানবিক বিপর্যয় উপলব্ধি করে সে সময় বিশ্ব নেতৃবৃন্দ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় একটি সংস্থা গঠন করেন, যেটি 1945 সালে যাত্রা শুরু করে। উদ্দীপকে উল্লেখিত সংস্থাটির নাম কি? আচ্ছা, যেহেতু এখানে বলা আছে যে 1945 সালে সংস্থাটা যাত্রা শুরু করে এবং সেটা কি করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক মানবিক বিপর্যয় উপলব্ধি করে। তো আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ গঠন করা হয়েছিল এবং জাতিসংঘ 1945 সালের 24শে অক্টোবর কি করেছিল, তার যাত্রা শুরু করেছিল। সুতরাং এখানে উত্তর হবে জাতিসংঘ। সংস্থাটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বিশ্ব শান্তি নিশ্চিত করা। অবশ্যই বিশ্ব শান্তি নিশ্চিত করার জন্য এবং যাতে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত না হয় এজন্য মূলত জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। মানবাধিকার সংরক্ষণ, বিশ্বের বিভিন্ন দেশের যে মানবতা সেই সময় ভুলণ্ঠিত হচ্ছিল, এক দেশ অপর দেশের যে সীমানা সেটাকে সম্মান করছে না, এই যে মানবাধিকার রিলেটেড যে বিষয়গুলো, এই জিনিসগুলোকে সংরক্ষণ করার জন্য বা এই জিনিসগুলোকে নিশ্চিত করার জন্য জাতিসংঘ গঠিত হয়েছিল। সকল রাষ্ট্রের নিরাপত্তা বিধান, সকল রাষ্ট্র যাতে নিরাপদ থাকে, অর্থাৎ কোনো যে আধিপত্যবাদী রাষ্ট্র বা কোনো পাওয়ারফুল রাষ্ট্র যাতে ছোট রাষ্ট্রগুলোকে গ্রাস করতে না পারে, এই যে রাষ্ট্রের যে নিরাপত্তা বিধান করা, এই নিরাপত্তা বিধান করার জন্য জাতিসংঘ গঠিত হয়েছিল। যদি আমরা দেখি যে এগুলো কিছুই হচ্ছে না, ঠিক আছে, এগুলো কিছুই হচ্ছে না, এগুলো সব নাটক টাইপের আর কি। তারপরে আমরা যাই যে ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউটিও মানে কি? ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। এই ডাব্লিউটিও এর সদর দপ্তর অবস্থিত কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডে। কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডে। এখন এই যে জাতিসংঘ আছে, জাতিসংঘ আমরা দেখে আসছি যে 6টা অঙ্গ সংগঠন আছে যেটার মাধ্যমে তারা ভূমিকা পালন করে। এর পাশাপাশি জাতিসংঘের আরও কিছু বিশেষায়িত সংস্থা আছে যেগুলোর মাধ্যমে তারা স্পেসিফিক কিছু কার্যক্রম পালন করে, যেমন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যে উন্নয়নগুলো নিয়ে, এগুলো নিয়ে ডাব্লিউটিও মূলত কাজ করে। আবার এই যে রোম, ইতালি, এই রোম ইতালিতে কিন্তু FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটার সদর দপ্তর কিন্তু রোম ইতালিতে অবস্থিত। তারপরে আছে যে প্যারিস, ফ্রান্স। প্যারিস ফ্রান্সে কিন্তু আবার ইউনেস্কো, ইউনেস্কো ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এর সদর দপ্তর কিন্তু আবার প্যারিস ফ্রান্সে অবস্থিত। আবার নিউ ইয়র্কে আবার কিছু যে সংস্থা আছে, সদস্যগুলোর মূলত যে সদর দপ্তর অবস্থিত। তো এই যে বিশেষায়িত যে সংস্থাগুলো আছে, এই বিশেষায়িত সংস্থাগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে। এখন যদি এগুলো থেকে একটু প্রশ্ন কম আসে স্লাইটলি, যে এর সদর দপ্তর কোথায় অবস্থিত, মূলত স্পেসিফিক্যালি এই যে বিশেষ কিছু সংস্থা আছে, FAO, IFAD, তারপরে হলো গিয়ে ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, উইপো, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো একটু দেখতে হবে। পাশাপাশি এগুলো যদি সদর দপ্তর একটু ইন ডেপথে পড়ে রাখতে পারো, তাহলে দেখবে যে মানে অ্যাডমিশন টাইমে সহজ হয়ে যাচ্ছে জিনিসগুলো। এর মাধ্যমে আমরা যে এই যে নবম চ্যাপ্টার ছিল আমাদের বাংলাদেশের বৈদেশিক নীতি, এটার হলো গিয়ে 25টা MCQ শেষ করলাম। পাশাপাশি আমরা দেখলাম যে চ্যাপ্টারটার ওভারভিউ, যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কোনগুলো বা কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এখন আমরা একটা সৃজনশীল সলভ করব। এই সৃজনশীল সলভ করে পাশাপাশি তোমাদের একটা HW থাকবে সৃজনশীল এই নবম অধ্যায় থেকে। সার্কের পূর্ণরূপ কি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। লিখবে যে সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আগেও বলেছি যে শুধু পূর্ণরূপ লিখবে না, এটা আগে লিখে নিবে যে সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তারপরে খ নাম্বারে যদি যাই যে জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো। এখন যদি আমরা একটু দেখি যে কিভাবে বা কোন ফরম্যাটে জিনিসগুলো লিখতে হবে, এই যে এখানে দেখো আমি লিখেছি যে সার্কের পুনরূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এখন জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জোট নিরপেক্ষতা বলতে কোনো সামরিক জোটের সদস্য না হয়ে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি মেনে চলাকে বোঝায়। এখন এই যে দেখো এখানে কিন্তু আমি এক বাক্যে উত্তর দিয়েছি জিনিসগুলো, যে তোমার হলো গিয়ে খ নাম্বারে 2 বাক্যে বা 2টা প্যারায় উত্তর দিতে হবে। তো প্রথম যে 2 লাইন থাকবে বা 1 লাইন থাকবে সেটা হলো যে সেটাতে তুমি কি করবে, এক বাক্যে উত্তর দিবে যে জোট নিরপেক্ষতা মানে জোট নিরপেক্ষতা বোঝাতে আসলে তুমি কি বোঝো, বুঝতে পারছো? এক বাক্যে উত্তর দিবে। তারপরে কি করবে, তারপরে তুমি এই যে জিনিসগুলোকে ইলাবোরেট করবে বা ব্যাখ্যা দিবে। এখানে মূলত এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করে আসছি যে 1961 সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম প্রতিষ্ঠিত হয়। তারপরে হলে আমরা এই জিনিসটার ব্যাখ্যা দিয়েছি। সৃজনশীলটা এই প্যাটার্নে হবে, না হলে কিন্তু সৃজনশীলে মার্ক পাবা না। এখন আমরা গ নাম্বারটা দেখি যে গ নাম্বারে কি বলা আছে। ক সংস্থাটির লক্ষ্য উদ্দেশ্য লেখো। আমরা একটু দেখি যে ক সংস্থাটি কি। ক একটি আন্তর্জাতিক সংস্থা যার একটি নিরাপত্তা পরিষদ ও একটি সাধারণ পরিষদ রয়েছে।
তো নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ কার রয়েছে? জাতিসংঘের রয়েছে। বিশ্ব শান্তি রক্ষায় সংস্থাটিতে বাংলাদেশের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তো তোমাকে গ নম্বরে বলা আছে যে ক সংস্থারই লক্ষ্য উদ্দেশ্য লেখো, যে জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্যগুলো মূলত কি। তো জাতিসংঘের যে লক্ষ্য উদ্দেশ্য আমরা প্রথমে লিখেছি যে উদ্দীপকের ছকে প্রশ্নচিহ্নিত স্থানের প্রতিষ্ঠানটি হলো জাতিসংঘ। অর্থাৎ আমরা এক বাক্যে উত্তর দিয়েছি যে এই যে ক সংস্থাটা বলা আছে, এই ক সংস্থাটা বলতে আসলে কি বোঝায়, এটা বলতে মূলত বোঝায় জাতিসংঘকে, এটা আমরা উত্তর দিয়েছি এক বাক্যে। তারপর আমরা একটু ইলাবোরেট করেছি যে জাতিসংঘ আসলে কি। উদ্দীপকে ছকের স্থানের প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ সচিবালয়, যা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘকে নির্দেশ করে, কেননা এই 6টি অঙ্গ সংগঠনের মাধ্যমে জাতিসংঘের কর্মকাণ্ড পরিচালিত হয়। তারপর আমাদের যে স্পেসিফিক যে জিনিসটা চেয়েছে যে জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্যগুলো লেখো, তারপর আমরা এই লক্ষ্য উদ্দেশ্যগুলো লিখেছি যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। পরবর্তীতে জাতিসংঘ কি করে? মানবাধিকার সংরক্ষণ এবং উন্নয়নে কাজ করে। আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিনিসগুলো আমরা দিয়েছি, ঠিক আছে। তা আমরা কি করলাম, প্রথমে হলে গিয়ে ব্যাখ্যা দিলাম যে জাতিসংঘ মানে প্রথমে তো আমরা বলেছি যে এখানে যে জাতিসংঘ এই সংস্থাটা, তারপর জাতিসংঘের সম্পর্কে একটা ইন ব্রিফ ধারণা দিলাম যে জাতিসংঘ বলতে এটা বোঝায়। তারপর আমরা তিনটা হলো গিয়ে মূলত কি লিখলাম, বুলেট পয়েন্টের মাধ্যমে তিনটা জিনিসকে ব্যাখ্যা করলাম যে এই জিনিসগুলো হলো গিয়ে জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য। এইভাবে যদি লিখতে পারো তাহলে হলে গিয়ে মার্ক পাবা, বুঝতে পারছো। পরিণতিতে এইভাবে প্যারা করে বা স্টেপ করে যখন লিখবা তখন কিন্তু লেখাটা সুন্দর হবে। আবার দেখো এই যে এই জিনিসটা আমি হলুদ কালির মাধ্যমে দিয়েছি, তুমি কি করতে পারো, তুমি চাইলে বিভিন্ন রকমের নীল কালি, সবুজ কালি এটা ইউজ করতে পারো। তারপর আমরা গহ নাম্বারে যাই, যে গহ নাম্বারে কি বলা আছে। উদ্দীপকের সর্বশেষ বাক্যটির যথার্থতা নিরূপণ করো। বিশ্ব শান্তি রক্ষায় সংস্থাটিতে বাংলাদেশের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তো এই যে বাংলাদেশের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ যায়, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরাক ইরান যুদ্ধে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সম্প্রতি দেখবে যে এই সুদানের যে আবেই নামে এক অঞ্চল, এই অঞ্চলে কিন্তু বাংলাদেশের যে শান্তিরক্ষী, এখানে কিছু 6জন মানুষ তিনি হলে গিয়া মৃত্যুবরণ করেছেন এই শান্তি রক্ষার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য। তো এই যে বিশ্ব শান্তি রক্ষায় যে বাংলাদেশের যে শান্তিরক্ষী বাহিনী, এই বাহিনীগুলো কিভাবে কাজ করছে, তাদের ভূমিকাগুলো কি, এই জিনিসগুলো নিয়ে তোমাকে লিখতে হবে। এখন আমরা দেখি যে আমি কিভাবে লিখেছি জিনিসগুলো। প্রথমে আমি বলেছি যে বিশ্ব শান্তি রক্ষায় সংস্থাটিতে অর্থাৎ জাতিসংঘে বাংলাদেশের অবদান অত্যন্ত প্রশংসনীয়, বাক্যটি যথার্থ। তারপর আমরা লিখেছি যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শান্তিরক্ষা মিশনের সবচেয়ে সক্রিয় অংশীদার। 1988 সালে বাংলাদেশ সেনাবাহিনী ইউনাইটেড নেশনস ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ বা ইউনিমগ, যেটা সংক্ষিপ্ত নাম ছিল, এটাতে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু করে। এরপর থেকে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের প্রধান অংশগ্রহণকারী দেশ হিসেবে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে 38টি রাষ্ট্রে 54টি মিশনে অংশগ্রহণ করেছে। জাতিসংঘের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ সেনাবাহিনীতে সেনা সদস্য পাঠিয়ে বিশ্ব শান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেনা সদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম সারিতে রয়েছে। প্রথমে মূলত নেপাল রয়েছে, দ্বিতীয় রয়েছে আফ্রিকার দেশ রুয়ান্ডা এবং তৃতীয় বাংলাদেশ। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে প্রায় 11,000 সেনা সদস্য পাঠিয়েছে। বর্তমানে বিশ্বের 13টি দেশে শান্তিরক্ষী বাহিনীতে এদেশের সেনা সদস্যরা কর্মরত আছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান খুবই গৌরবের। এই অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শান্তিরক্ষা বাহিনীতে কমান্ডার হিসেবে ও ঊর্ধ্বতন পদে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের এই অবদানের স্বীকৃতি হিসেবে বিবিসি বাংলাদেশের শান্তিরক্ষীদের দ্য ক্রিম অফ ইউএন পিসকিপার্স বলে আখ্যায়িত করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অবদান আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই যে প্রশ্নটা যে জাতিসংঘের যে শান্তিরক্ষী, এটা তোমরা হলে কি এইচডব্লিউ হিসেবে লিখে দিবে। আমি তো এইভাবে লিখে দিলাম, তোমরা এইভাবেই লিখতে পারো। পাশাপাশি যদি কিছু অ্যাড করতে চাও, এই অ্যাড করে এই প্রশ্নটা কিন্তু তোমরা লিখে দিবে। কারণ এখন যেহেতু শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের 6জন সেনা সদস্য নিহত হয়েছেন, তো এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা, এই জিনিসগুলো নিয়ে। সুতরাং এই প্রশ্নটা হলে গিয়ে লিখে দিবে। পরবর্তীতে আমরা এক বাক্যে বলে দিচ্ছি যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে সৃজনশীলটা তোমাকে দেখালাম যে কিভাবে লিখতে হবে, এই সৃজনশীলটাও লিখবে। এবং তারপরে যে একটা 2 নং সৃজনশীল দেওয়া রয়েছে, এটা হলো গিয়ে পড়বে, পাশাপাশি এই সৃজনশীলটাও লিখবে। ঠিক আছে, এই দুইটা সৃজনশীল তোমার হলো গিয়ে এইচডব্লিউ থাকবে। পাশাপাশি যে পরীক্ষা হবে এটার উপরে, এই পরীক্ষাতেও কিন্তু তোমাকে সৃজনশীল হলে গিয়ে উত্তর করতে হবে। পরীক্ষাতে আরেকটা সৃজনশীল থাকবে এই চ্যাপ্টার থেকে, এবং পরবর্তী চ্যাপ্টার থেকে আরেকটা সৃজনশীল থাকবে। তাহলে সৃজনশীলের প্র্যাকটিসগুলো কিন্তু হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। গ্রুপে হলে গিয়ে নোটটা জমা দিবে যে কোন জায়গায়, তখন আমি বুঝতে পারবো যে তোমার এই জায়গায় প্রবলেম হচ্ছে, আমি তোকে মেনশন করে দিয়ে দিব। এখন আমরা 10ম অধ্যায় যাই, নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। অর্থাৎ আমাদের যে এই যে আমরা
বসবাস করছি বাংলাদেশে, এখন তো বেশ কিছু সমস্যা আছে, নাগরিকদের সমস্যা, আমরা দুর্নীতির সম্মুখীন হচ্ছি, খাদ্যে ভেজাল, জলবায়ু পরিবর্তন, এই যে নাগরিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, ইন ডিটেলস আলোচনা করব। পাশাপাশি এই চ্যাপ্টার থেকে আমরা একটু সৃজনশীল দেখার চেষ্টা করব যে এই চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা? বিশেষ চাহিদাটা কি? এই যে আমরা মানুষ হিসেবে বসবাস করছি, আমরা তো মূলত সব মানুষের একই রকম চাহিদা, ঠিক না? কিন্তু বিশেষ চাহিদা হচ্ছে যে সকল মানুষ মূলত যাদের হাত পা নাই, বা যারা একটু বিকলাঙ্গ, যারা চোখে দেখতে পায় না, অর্থাৎ যাদের যে শারীরিক অক্ষমতা রয়েছে, এই মানুষগুলো চলাচল করার জন্য, সমাজে বেঁচে থাকার জন্য তাদেরকে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিতে হয়, তাদের এক্সট্রা কিছু চাহিদা আছে, সেই চাহিদাগুলোকে পূরণ করতে হয়। সুতরাং এই যে বিশেষ চাহিদা, এই বিশেষ চাহিদার জনগোষ্ঠী কিন্তু উপজাতি না, ভিক্ষুক না, ভূমিহীন না, এই বিশেষ চাহিদার জনগোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধী যারা আছে আমাদের সমাজে, যারা মূলত বিভিন্নভাবে শারীরিকভাবে অক্ষম, অথবা জন্ম থেকে শারীরিকভাবে অক্ষম, অথবা বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কারণে শারীরিকভাবে অক্ষম হয়েছে, এই যে তারা তারা মূলত হচ্ছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী। আমরা এখন দেখি যে এই সম্পূরক তথ্য কি। যারা দৈহিক, মানসিক ও বুদ্ধিভিত্তিক ক্ষতির কারণে সমাজে প্রত্যাশিত ভূমিকা পালনে অক্ষম, তারাই মূলত প্রতিবন্ধী। অর্থাৎ যাদের দেহর দিক থেকে ঠিক নাই, ধরো কারো হলো গিয়া চোখ ঠিক নাই, সে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, এই যে মানুষগুলো, অথবা মানসিকভাবে যারা হলো গিয়ে মানসিক ও বুদ্ধিভিত্তিক ক্ষতির কারণে যারা হলো গিয়ে সমাজের যে প্রত্যাশিত ভূমিকা, দেখবে যে আমাদের সমাজে এমন অনেক মানুষ থাকে যে যারা বয়স হয়েছে কিন্তু মানে কিভাবে কথা বলতে হবে বা কোন জিনিসগুলো বলতে হবে এই জিনিসগুলো বুঝতে পারে না, বা কোন প্রেক্ষাপটে কোন কথাগুলো বলতে পারে না, বলতে হবে সেই জিনিসগুলো তারা বলতে পারে না। তো এই যে যারা থাকে তাদেরকে মূলত আমরা মানসিক প্রতিবন্ধী বলে থাকি। এই যে দৈহিক এবং মানসিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষতির কারণে যারা সমাজের যে প্রত্যাশিত ভূমিকা সেটা পালন করতে পারে না, তারাই মূলত প্রতিবন্ধী। এবং এই ইউনিসেফ প্রতিবন্ধকতাকে অক্ষমতা ও বিকলাঙ্গ নামক প্রত্যয়ের মাধ্যমে সংজ্ঞায়িত করেছে। এরকম একটা প্রশ্ন আসে যে ইউনিসেফ প্রতিবন্ধকতাকে কি নামে হলো গিয়ে সংজ্ঞায়িত করেছে। বিশ্বের শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধিতার সমস্যায় আক্রান্ত? জাতিসংঘের একটা রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় 10 ভাগ মানুষ, কত ভাগ মানুষ? বিশ্বের প্রায় 10 ভাগ মানুষ কিন্তু প্রতিবন্ধী সমস্যায় আক্রান্ত। অর্থাৎ আমাদের যে সমাজের 100 জন মানুষের ভিতরে কিন্তু 10 জন মানুষ প্রতিবন্ধকতার সমস্যায় আক্রান্ত। তুমি বলতে পারো যে এটা কিভাবে, আমরা তো আশেপাশে মানে ম্যাক্সিমাম মানুষ দেখি সুস্থ। তো জাতিসংঘ বোঝাতে চেষ্টা করেছে যে ধরো কেউ না কেউ, আমরা ধরো শরীরের দিক থেকে ঠিক আছে, আমাদের দৈহিক দিক থেকে আমাদের কোনো অঙ্গ বিকলাঙ্গ না, আমাদের হাত ঠিক আছে, পা ঠিক আছে, চোখ ঠিক আছে, কিন্তু এমন হতে পারে যে আমরা মানসিকভাবে কেউ না কেউ কম বেশি এই প্রতিবন্ধকতার শিকার। সুতরাং জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 10 ভাগ মানুষ প্রতিবন্ধকতার বা প্রতিবন্ধিতার সমস্যায় আক্রান্ত। প্রতি বছর প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে? 1 ডিসেম্বর, 2রা ডিসেম্বর, 3রা ডিসেম্বর, 4র্থ ডিসেম্বর। এই যে প্রতিবন্ধী, এরা তো মানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এবং সমাজের মানুষ যাতে তাদেরকে বোঝা মনে না করে এবং তাদেরকে সাথে নিয়ে যাতে এগিয়ে যেতে পারে, এই জন্য জাতিসংঘ একটা কি করেছে, একটা দিবস ঘোষণা করেছে, যেটা মূলত প্রতিবন্ধীদের প্রতি যে আমাদের সম্মান হওয়া উচিত, বা আমাদের কি কি দায়িত্ব পালন করা উচিত, কি কি কার্যাবলী নেওয়া উচিত তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের যাতে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে মানে তাদেরকে আমরা মিলিয়ে না দিয়ে তাদের যেই জিনিসগুলো দরকার সমাজের একজন নর্মাল মানুষ বা সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, সেজন্য জাতিসংঘ একটা প্রতিবন্ধী যে দিবস, এই দিবস ঘোষণা করেছে। এটা ঘোষণা করেছে তারা 3রা ডিসেম্বর। এটা কখন ঘোষণা করেছে? 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর এটা মূলত তারা ঘোষণা করেছে। ব্রেইল সামগ্রী কাদের শিক্ষার উপকরণ? আচ্ছা, এই যে আমাদের সমাজে যারা থাকে যে দৃষ্টি প্রতিবন্ধী, অনেকে যারা মানে চোখে দেখতে পায় না ঠিক মতো, সেটা মূলত তারা, অনেকে থাকে যে জন্মলগ্ন থেকে তারা চোখে দেখতে পায় না, আবার অনেকে থাকে যারা মূলত কি, অনেকে মূলত কি থাকে যে মূলত এই যে জন্মলগ্ন থেকে দেখতে পায় না, আবার অনেকে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ইত্যাদির মাধ্যমে তারা অন্ধ হয়ে যায়। তো এই যে এই মানুষগুলো যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, অথবা তারা যাতে অ্যাটলিস্ট পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, এই জন্য একটা জিনিস আবিষ্কার হয়েছে যেটার নাম হচ্ছে ব্রেইল। এই ব্রেইলের মাধ্যমে তারা কি করে, তারা বিভিন্ন ডটের মাধ্যমে, ধরো বইয়ের জায়গায় কোন জায়গায় উঁচু নিচু বা কোন অক্ষরটা কিভাবে হবে, এই জিনিসগুলোর মাধ্যমে তারা কিন্তু মানে বুঝতে পারে লেখাটা। এবং তুমি যদি মেট্রো রেলে কখনো আসো, দেখবে যে যারা হলো গিয়ে অন্ধ দেখতে পায় না, তাদের জন্য একটা সারি সৃষ্টি করা হয়েছে হলুদ রঙের, বুঝতে পারছো? তো তারা ওই জায়গার একটু উঁচু নিচু, তো ওরা বুঝতে পারে যে এই জায়গা দিয়ে আমাদের চলাচল করতে হবে। সুতরাং এই যে ব্রেইল সামগ্রী, এটা মূলত যে দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাৎ যারা চোখে দেখতে পায় না, তাদের জন্য মূলত এই ব্রেইল সামগ্রী সৃষ্টি করা হয়েছে। উদ্দীপকটি পড়ে 30 ও 31 নং প্রশ্নের উত্তর দাও। দরিদ্র পিতামাতার 10 বছরের সন্তান হাসি
দুটো চোখেই সে কম দেখতে পায়, অসচ্ছল পরিবারে তার জীবন চলে অনাদরে, কিন্তু সে পড়ালেখা করতে ইচ্ছুক। উদ্দীপকের হাসি কোন ধরনের প্রতিবন্ধী? এরকম একটা প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো খুবই সহজ। নর্মাল একজন মানুষ এই জিনিসগুলো মানে দেখলেই বুঝতে পারে যে কোন জিনিসটা কি হবে। তো এখানে যে শ্রবণ প্রতিবন্ধী মানে হচ্ছে যে যে হলো গিয়ে কানে শুনতে পায় না। বাক প্রতিবন্ধী মানে হচ্ছে যে কথা বলতে পারে না। মানসিক প্রতিবন্ধী মানে হচ্ছে যার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ভাবনার ক্ষমতা এটা যতটুকু হওয়া ছিল ততটুকু যার নাই। সুতরাং হাসি সে তো কম দেখতে পায়, সে হলো কোন প্রতিবন্ধী? সে মূলত দৃষ্টি প্রতিবন্ধী। সে মূলত দৃষ্টি প্রতিবন্ধী। 31 নং প্রশ্নে আমরা যাই। এ ধরনের প্রতিবন্ধীদের জন্য প্রয়োজন যথাযথ চিকিৎসা ব্যবস্থা। অনেক সময় আমাদের কি হয় যে আমরা পর্যাপ্ত যে ট্রিটমেন্ট দেওয়া দরকার বাংলাদেশে এই ট্রিটমেন্টটা হয় না, কিন্তু তারা যখন হলো গিয়ে বাহিরে যায় পর্যাপ্ত ট্রিটমেন্ট নিলে কিন্তু তারা অনেক সময় ঠিক হয়ে যায়। সুতরাং যারা এই যে দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের জন্য আমাদের কি করতে হবে? যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ সহযোগিতা ও সুবিধা, তারা যাতে সমাজে পিছিয়ে না পড়ে, তাদের যাতে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বা অন্যান্য ক্ষেত্রে তারা যাতে সমাজের মানে সুস্থ যারা আছে তাদের সাথে যাতে প্রতিযোগিতা থাকতে পারে, এই জন্য তাদেরকে কিছু বিশেষ সুযোগ সুবিধা এটাও কিন্তু নিশ্চিত করতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, এটা তো অন্যতম গুরুত্বপূর্ণ। তাদের যদি আমরা শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা না করি, আমাদের যদি শ্রেণীকক্ষগুলোতে ব্রেইল সিস্টেম না থাকে, তাহলে তো তারা আমাদের সাথে মানে পাল্লা দিয়ে পারবে না। পাশাপাশি মানে তারা তো সমাজের একদম পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা তাদেরকে নিশ্চিত করতে হবে। সুতরাং এটা উত্তর হবে 1, 2 এবং 3। 32 নং প্রশ্নে আমরা যাই। করাপশন শব্দটি এসেছে কোন ভাষা থেকে? এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রথম পাঠটা আলোচনা ছিল মূলত প্রতিবন্ধী যারা আছে তাদেরকে নিয়ে, এবং দ্বিতীয় পাঠে আমাদের যে নাগরিক সমস্যা, এই নাগরিক সমস্যাগুলো নিয়ে আলোচনা ছিল। যেমন খাদ্য ভেজাল নিয়ে আলোচনা আছে, দুর্নীতি নিয়ে আলোচনা আছে, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা আছে, এবং এইডস নিয়ে আলোচনা আছে। আমাদের প্রথম আলোচনা হচ্ছে করাপশন নিয়ে, যে দুর্নীতি। এই কারাপশন শব্দটা এসেছে কোন শব্দ থেকে বা কোন ভাষা থেকে? করাপশন শব্দটা এসেছে ল্যাটিন শব্দ। কোন শব্দ? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে। ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে। ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে। যার মূল অর্থ কি? যার অর্থ হচ্ছে ক্ষতি সাধন। ক্ষতি সাধন। যার অর্থ হচ্ছে ক্ষতি সাধন। করাপশন শব্দের অর্থ কি? ক্ষতি সাধন। এবং এটা কোন ভাষা থেকে এসেছে? এটা এসেছে মূলত ল্যাটিন ভাষা থেকে। কোন ভাষা থেকে এসেছে? এটা মূলত এসেছে ল্যাটিন ভাষা থেকে। করাপশন নিয়ে আমরা একটু এখন বিস্তারিত পড়ি যে দুর্নীতি সম্পর্কে কোন জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। কৌটিল্য নামে একজন ছিলেন যিনি মূলত প্রাচীন আমলে বাংলাদেশের মূলত রাজা টোডরমল ছিলেন। এই টোডরমলের মূলত কি ছিলেন? অর্থমন্ত্রী হিসেবে ছিলেন। এই কৌটিল্য প্রায় 2000 বছর আগে তার অর্থশাস্ত্র, এই অর্থশাস্ত্র নামে তার একটা বই ছিল। অর্থশাস্ত্র নামে তার একটা বই ছিল। এই অর্থশাস্ত্র বইয়ে তিনি দুর্নীতি নিয়ে আলোচনা করেছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা একটা মূলত একটা সংস্থার নাম। এই সংস্থাগুলো মূলত দুর্নীতি বা যেই সামাজিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে মূলত কাজ করে। এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে সমকালীন বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি। এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে সমকালীন বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? দুর্নীতি। এখন দুর্নীতির কারণগুলো সম্পর্কে তো আমরা জানি যে দুর্নীতির কারণ কি, যে প্রশাসন হলো গিয়ে আমাদের সহযোগিতা করে না, বা আমাদের যারা রাষ্ট্রীয় ক্ষেত্রে আমলা আছেন তারা হলো গিয়ে সৎ না, তাদের ভিতরে দেশপ্রেমের অভাব, নৈতিকতার অভাব। এই জিনিসগুলো তো দুর্নীতির কারণ। আমরা জানি দুর্নীতির কারণ কি কি। এখন দুর্নীতি এই প্রতিরোধ করার উপায়গুলো কি? দুর্নীতি প্রতিরোধ করার উপায় হচ্ছে স্বাধীন, যথার্থ ক্ষমতা সম্পন্ন দুর্নীতি দমন কমিশন গঠন করা। আমরা জানি দুদক নামে বাংলাদেশের একটা কমিশন আছে। সেই কমিশনটাকে কিন্তু মানে প্রপারলি কাজ করতে পারে না, তাদের উপর বিভিন্ন হস্তক্ষেপ থাকে। বাইরে থেকে বিভিন্ন নেতারা এরা হলে গিয়ে কল দেয় যে এটা করতে পারবেন, এটা করা যাবে না, এখানে বাদ দেন, এগুলো দেখা লাগবে না। তো তাদেরকে পর্যাপ্ত স্বাধীনতা এবং তাদেরকে যথার্থ ক্ষমতা দিতে হবে, তারা যাতে একটা দুর্নীতি নিয়ে কি করতে পারে, বিভিন্ন কাজ করতে পারে, এবং একটা স্বাধীন কমিশন যাতে নিজের মতো করে চলতে পারে, আইন অনুযায়ী নিজের মতো করে চলে, পর্যাপ্ত যে বিচার এই বা পর্যাপ্ত যে দায়িত্ববোধের মধ্যে নিয়ে আসা, এই জিনিসটা যাতে নিশ্চিত করতে পারে, এটা দুর্নীতি প্রতিরোধের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ধাপ। তারপর কি করতে হবে? যে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের শাসন কি? যে সমাজের যে আইন আছে এই আইন ধনী দরিদ্র ক্ষেত্রে কি করবে না, বিভিন্ন রকম হবে না। আমাদের সমাজে কি হয় যে ধনীর জন্য এক আইন, গরিবের জন্য এক আইন, এটা হবে না। আইনের শাসন থাকতে হবে, অর্থাৎ সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান, এটাই মূলত আইনের শাসন। এই জিনিসটা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
ন্যায়পালের দায়িত্ব সৃষ্টি এবং দায়িত্ব অর্পণ করা। আমরা জানি যে ন্যায়পালের কথা সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে বলা আছে, যিনি মূলত কি সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি তার ক্ষমতা সম্পন্ন। এবং এই ন্যায়পাল মূলত সরকারি যেসব কর্মচারী আছেন বা কর্মকর্তা আছেন তাদের যে কার্যক্রমগুলো পরিচালনা করে, সেক্ষেত্রে তারা কোনো দুর্নীতি করছে কিনা বা কোনো অন্যায় কাজে লিপ্ত হচ্ছে কিনা, এই জিনিসগুলো ন্যায়পাল কি করবে, এই ন্যায়পালের যিনি প্রধান থাকবেন তার তার সাথে কি হবে, বিভিন্ন মানে সদস্যবৃন্দ থাকবেন, তারা এই জিনিসগুলো চেক করবেন, নিশ্চিত করবেন এবং এরা কি করবেন, একটা রিপোর্ট প্রকাশ করবেন, যাতে এই যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী তারা দুর্নীতির সাথে যুক্ত কিনা এই জিনিসটা বোঝা যাবে। সুতরাং এই ন্যায়পালের কিন্তু মানে ন্যায়পালের কথা বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে বলা হলেও কিন্তু এর কোনো কার্যক্রম নাই। এই ন্যায়পালের দায়িত্বটা সৃষ্টি করতে হবে এবং তাদেরকে দায়িত্ব যে অর্পণ করা, তাদের যে কাজ কোনগুলো তার কাজ, এগুলো বুঝিয়ে দিতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, অর্থাৎ ক্ষমতা নির্দিষ্ট একটা মানুষের কাছে কুক্ষিগত করে রাখা যাবে না। ধরো প্রধানমন্ত্রীর কাছে সকল ক্ষমতা, এটা হবে না, ক্ষমতার ভাগাভাগি করতে হবে। উদ্দীপকটি পরে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও। রাষ্ট্রীয় সকল পর্যায়ে শুদ্ধাচার ও সুনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৪ সালে বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান গঠিত হয়েছে, যার কাজকর্ম সবই স্বাধীন। রাজধানী শহরে এই প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে। উদ্দীপকে উল্লেখিত স্বাধীন প্রতিষ্ঠানটির নাম কি? উদ্দীপকে উল্লেখিত স্বাধীন প্রতিষ্ঠানটির নাম হচ্ছে দুদক বা দুর্নীতি দমন কমিশন। আমরা আগের লেকচারে দুদক সম্পর্কে একদম বিস্তারিত পড়ে আসছি, দুদক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, দুদকের কার্যাবলীগুলো কি, কোন আইনের মাধ্যমে দুদক প্রতিষ্ঠিত হয়েছে, এই জিনিসগুলো দেখে আসছি। সুতরাং দুদক নিয়ে আমরা আজকে আর আলোচনা করব না। উক্ত প্রতিষ্ঠানের দায়িত্ব হলো দুর্নীতি তদন্ত, অনুসন্ধান ও মামলা দায়ের। হ্যাঁ, দুদক চাইলে এই যে কারা কারা দুর্নীতি করছে এটা তদন্ত করবে, অনুসন্ধান করবে এবং সেক্ষেত্রে মামলা দায়ের করবে, এটা তার কাজ। দুর্নীতির অভিযোগ তদন্ত করা, কেউ যদি দুদকে গিয়ে বলে যে আমার মনে হচ্ছে যে উনি এই দুর্নীতির সাথে জড়িত, তো এই যে তদন্ত করা, এই তদন্ত করাও কিন্তু দুর্নীতি দমন কমিশন বা দুদকের কাজ। দুর্নীতির স্বরূপ, উৎস, প্রতিরোধের উপায় সম্পর্কে ধারণা দেওয়া। দুর্নীতি যে স্বরূপ বা উৎস, কোন জায়গা থেকে দুর্নীতিগুলো আসছে, এগুলো প্রতিরোধ করার উপায় কি, এগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করবে না। তারা মূলত অপরাধীকে কি করবে, অপরাধী সম্পর্কে অবজারভেশন করবে এবং যদি অপরাধী অপরাধ সাব্যস্ত হয় তাকে হলো গিয়ে তার বিরুদ্ধে মামলা করবে এবং এই দুর্নীতি কিভাবে প্রতিরোধ করতে হয়, এগুলো কোন জায়গা থেকে আসছে, এই জিনিসগুলো ব্যাখ্যা দেওয়া দুদকের কাজ না। সুতরাং উত্তর কি হবে? উত্তর হবে ১ এবং ২। দুর্নীতি প্রতিরোধের জন্য দরকার সরকারের সদিচ্ছা। সরকারের সদিচ্ছা মানে কি, যে সরকার চাইবে যে দুর্নীতি না থাকুক, ঠিক আছে? তো সরকারের মানে ভালো ইচ্ছা। তো দুর্নীতি প্রতিরোধ করার জন্য সরকারের ইচ্ছা তো থাকতে হবে। এখন সরকারের যদি লোকই মূলত কি থাকে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, তো সরকার তো সদিচ্ছা প্রকাশ করবে না যে আমার দলের লোকই তো দুর্নীতির সাথে যুক্ত, তাহলে আমি কেন হলো গিয়া দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, ঠিক আছে? সরকার এটা করতে পারবে না। সুতরাং দুর্নীতি প্রতিরোধ করার জন্য কিন্তু সরকারের সদিচ্ছা লাগবে, সরকারের ভালো ইচ্ছা লাগবে। সরকার চাইবে যে দুর্নীতি না থাকুক, দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে যাই। সুতরাং সরকারের সদিচ্ছা থাকা খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। দুর্নীতিবাজ যারা আছে, যারা হলো গিয়ে চাঁদাবাজ আছে, এদের বিরুদ্ধে যদি তুমি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে না পারো, তাহলে কিন্তু মানে এরা কি করবে, এরা কিন্তু ওরা ঐক্যবদ্ধ হয়ে যাবে কিন্তু আমরা আলাদা হয়ে যাব। তো তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলবে। ঐক্যবদ্ধ লড়াইকে বা ঐক্যবদ্ধ আন্দোলন কিন্তু আমাদের গড়ে তুলতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, এটাও কিন্তু লাগবে। ধরো দুর্নীতি করেছে, ধরাও পড়েছে দুদকের কাছে, কিন্তু কি হচ্ছে না, আইন অনুযায়ী বিচার হচ্ছে না, ছাড়া পেয়ে গেছে, মামলা খালাস হয়ে গেছে, তো এটা যদি হয় তাহলে তো দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না। সুতরাং উত্তর কি হবে? উত্তর হবে ১, ২, ৩। ৩৬ নং প্রশ্নে আমরা যাই যে দুর্নীতি দমনের পূর্ব শর্ত কি? গণসচেতনতা, আইনের শাসন, নৈতিকতা বোধ, রাজনৈতিক অঙ্গীকার। এখানে দেখো, দুর্নীতি দমনের জন্য আইনের শাসন তো লাগবেই, পাশাপাশি নৈতিকতা বোধও লাগবে, তারপরে হলো গিয়ে গণসচেতনতাও লাগবে এবং রাজনৈতিক অঙ্গীকারও লাগবে, যে ধরো আমার রাজনৈতিক দলের নেতারা কোনো মানে দুর্নীতি করতে পারবে না, এই বিষয়ে আমি অঙ্গীকারবদ্ধ দলের নেতা হিসেবে। চারটাই কিন্তু লাগবে, কিন্তু এখানে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে গণসচেতনতা তৈরি করা, মানুষের মাঝে সচেতনতা তৈরি করা যে এখানে দুর্নীতি হচ্ছে, আপনি এটার বিরুদ্ধে কথা বলেন, আপনি এটার বিরুদ্ধে হলো গিয়া ঐক্যমত গড়ে তোলেন, ঠিক আছে? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণসচেতনতা। বাকি তিনটা উত্তর হয়, কিন্তু এখানে সবচেয়ে বেশি যাবে গণসচেতনতা সৃষ্টি করা, মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা যে এটা হলো গিয়া দুর্নীতি, এটা খারাপ কাজ। তখন দেখবে যে মানুষ অটোমেটিক্যালি এই জিনিসগুলোতে আর যাবে না। ৩৭ নং প্রশ্নে আমরা যাই। আমরা প্রথমে দেখে আসলাম প্রতিবন্ধী নিয়ে, তারপর আমরা দেখলাম করাপশন বা দুর্নীতি নিয়ে, এখন আমরা দেখবো যে খাদ্যে ভেজাল যে সমস্যাটা আছে, এই খাদ্যে ভেজাল নিয়ে।
খাদ্যে ভেজাল রোধে কোন প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে? আমরা জানি যে এখন কি করা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে খাদ্যের ক্ষেত্রে ভেজাল করা হচ্ছে। যেমন ফলমূল কি করা হচ্ছে, ফরমালিন দিয়ে মূলত তাদেরকে টিকিয়ে রাখা হচ্ছে বা টাটকা রাখা হচ্ছে। তারপরে কি হচ্ছে, মাছ মাছ টাছ এগুলোকে ফরমালিন দিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ এই যে ভালো খাবারের কিন্তু এখন আর নাই, বুঝতে পারছো? ভালো খাবারের সাথে কি করা হচ্ছে, নিম্নমানের খাবারগুলোকে মূলত অ্যাড করে বাজারে ছাড়া হচ্ছে। বিভিন্ন যে মরিচের গুঁড়া, তারপরে হলো গিয়ে যে গম আটা, এগুলোতে কাঠের ভুসি পাওয়া যাচ্ছে। এই যে খাদ্যে ভেজাল, এই খাদ্যে ভেজাল যে সমস্যা, এই সমস্যাটা নিয়ে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে। তুমি তাদের কাছে গিয়ে বলতে পারবা যে এখানে খাদ্যে ভেজাল পেয়েছি, আপনি এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। তো এই যে যে প্রতিষ্ঠানটা এটার বিরুদ্ধে কাজ করে খাদ্যে ভেজাল রোধে, এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিএসটিআই। এই প্রতিষ্ঠানটা কি? বিএসটিআই বা বাংলাদেশ বাংলাদেশ স্ট্যান্ডার্ড বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনস। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনস, এই যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠান মূলত খাদ্যে ভেজাল, এই খাদ্যে ভেজাল রোধ করার জন্য বাংলাদেশে মূলত তার কার্যক্রম পরিচালনা করে। তারপর আমরা 38 এবং 39 নং প্রশ্নটা একটু পড়ি। শিমু বাজার থেকে সকালবেলা কাঁচা কলা নিয়ে আসে, বিকেলেই সব কলা পেকে যাওয়ায় সে অবাক হয়। কলায় কি রাসায়নিক দেওয়া হয়েছিল? সিএফসি। সিএফসি মূলত হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এটা একটা গ্রিন হাউস গ্যাস। সুতরাং সিএফসি দিয়ে তো কলা পাকানো যায় না, ঠিক না? সুতরাং এটা হবে না। তারপর দেখি যে হরমোন, হরমোন দিয়ে তো কলা পাকানো যায় না, এটাও হবে না। তো এখানে আছে যে ফরমালিন এবং কার্বাইড। এই যে ফরমালিন, এই ফরমালিন ব্যবহার করা হয় মূলত টাটকা রাখার জন্য, ঠিক আছে? কোন একটা জিনিস টাটকা রাখবে, ধরো কোন একটা ফলমূল, এই ফলমূলকে 3 4 5 দিন হলো গিয়ে টাটকা রাখবে, এই টাটকা রাখার জন্য মূলত ফরমালিন ব্যবহার করা হয়। মাছের ক্ষেত্রেও মূলত ফরমালিন ব্যবহার করা হয়। কিন্তু এখানে যে কার্বাইড আছে, এই কার্বাইডের কাজ হলো কোনো জিনিসকে পাকিয়ে দেওয়া। ধরো কলা পাকাবে বা আম পাকাবে, এই পাকানোর কাজে মূলত এই কার্বাইড ব্যবহৃত হয়, ঠিক আছে? সুতরাং এটার উত্তর কি হবে? এই যে কলা পাকানো হয়েছিল, এই কলা পাকানো হয়েছিল যে রাসায়নিক দিয়ে, সেটা হচ্ছে মূলত কি? সেটা হচ্ছে মূলত কার্বাইড। সেটা মূলত কি হবে? সেটা হচ্ছে মূলত কার্বাইড। তারপর আমরা দেখি যে উক্ত সমস্যা রোধে আমাদের করণীয় কি? সচেতনতা বৃদ্ধি। অবশ্যই মানুষকে সচেতন করতে হবে যে আপনারা এই যে কার্বাইড দিয়ে বা ফরমালিন দিয়ে যেগুলো আমাদেরকে বিক্রি করা হচ্ছে, এগুলো আপনারা নিয়েন না। তারা লোকসানের ভিতরে থাকুক, অটোমেটিক্যালি তারা হলে গিয়ে এটা থেকে ফিরে আসবে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। আইনের আশ্রয় নেওয়া। তারা যদি কেউ এই যে অনৈতিক কাজগুলো করে, যথাযথ আইন আছে, বিএসটিআই আছে, তারপরে বাংলাদেশের ভোক্তা অধিকার অধিকার অধিদপ্তর আছে, সেখানে যেতে হবে, সেখানে গিয়ে বলতে হবে যে এই এই জিনিসগুলো হচ্ছে, আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। সুতরাং আইনের আশ্রয় নেওয়া যেতে পারে। কিন্তু কলা খাওয়া ছেড়ে দেওয়া, ধরো মানে এটা তো মানে অপশনই হয় না এখানে। যে ধরো কলা মানে কি করা হয়েছে, কার্বাইড দিয়ে পাকিয়ে দেওয়া হয়েছে, এখন কি মানে সেটা ফরমালিন দেখে বা কার্বাইড দিয়ে পাকিয়ে দেওয়া হয়েছে বলে তুমি কি সেটা ছেড়ে দিবা? ছেড়ে তো দিবা না, ঠিক না? সুতরাং এটা যাচ্ছে না। উত্তর হবে কি? 1 এবং 3। 1 এবং 3 হবে উত্তর। 40 নং প্রশ্ন, এখানে আমাদের ইফটিজিং নিয়ে আলোচনা আছে যে ইফটিজিং এর কারণ কোনটি? ইফটিজিং তোমরা সবাই জানো যে ইভ হচ্ছে কি? ইভ হচ্ছে মূলত যে বাইবেল অনুযায়ী প্রথম নারী, বাইবেল অনুযায়ী বা কোরআন অনুযায়ী প্রথম নারী যিনি, তাকে বলা হয় ইভ। যেটা আমরা মুসলমান যারা আছে তারা হাওয়া রাদিয়াল্লাহু আনহা নামে জানি। বাইবেল অনুযায়ী বা কোরআন অনুযায়ী প্রথম নারী, তাকে বলা হয় ইভ। কোরআন অনুযায়ী প্রথম নারী হচ্ছে ইভ। এই যে টিজ, টিজ মানে কি? টিজ মানে হচ্ছে বিরক্ত করা। ইভ মানে হচ্ছে বাইবেল অনুযায়ী বা কোরআন অনুযায়ী প্রথম নারী, আর টিজ মানে হচ্ছে বিরক্ত করা। যখন এই মেয়েদেরকে বিরক্ত করা হয়, আমরা সেটাকে জানি যে ইভ টিজিং বলা হয়। এই ইভ টিজিং এর কারণ কোনটি? স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা, এটা তো যাচ্ছে না। সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে? যখন আমরা হিন্দু মুসলিম বা বিভিন্ন জাতগোষ্ঠীর মানুষ একে অপরের দুঃখে আমরা দুঃখিত হই এবং একে অপরের আমরা সুখে আহ, সুখ অনুভব করি, তখন সেটাকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে ইভটিজিং এর কোনো সম্পর্ক নাই, সুতরাং এটা হচ্ছে না। স্বজনপ্রীতি। ইভটিজিং এর কারণ কি? স্বজনপ্রীতি মানে একজন আমার আত্মীয় স্বজন, তাকে আমি ভালোবাসি, এটার কারণে তো ইভটিজিং হয় না। ইভটিজিং এর কারণ হচ্ছে নৈতিক অবক্ষয়। মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে ভালো এবং খারাপ, এটার মাঝে ডিফারেন্স করতে না পারা, যে কোনটা ভালো কোনটা খারাপ, এই যে নৈতিক অবক্ষয়, এই নৈতিক অবক্ষয়ের কারণে কিন্তু ইভটিজিং সংঘটিত হয়।
ইফটিজিং প্রতিরোধে করা যেতে পারে কর্মসংস্থান সৃষ্টি। তোমরা দেখবে যে এই যে স্কুল কলেজ বা ভার্সিটির পাশে যারা হলো গিয়ে ইফটিজিং গুলো করে, মানে ম্যাক্সিমাম হলো গিয়ে বেকার থাকে, তো তাদের জন্য কি করতে হবে, আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আইনের কঠোর প্রয়োগ, অনেক সময় তারা মানে এমন পর্যায়ে চলে যায় যে এটা মানে মেয়েদের জন্য মানে সহ্য করা যায় না, তো তখন কিন্তু আইনের প্রয়োগ করা ছাড়া কিছু করা যাবে না, আইনের প্রয়োগ করতে হবে। বাংলাদেশের যে বাল্যবিবাহ এবং শিশু নিরোধ আইন আছে, সেই ক্ষেত্রে বা নারী নির্যাতন আইন, এই আইনগুলো এক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। নৈতিক মূল্যবোধ সৃষ্টি, অনেক সময় হয় কি যে ছোট ছোট পোলাপান কিন্তু বড়দের সাথে থেকে খারাপ হয়ে যায়, তো তাদেরকে তো আর আইনের আওতায় আনা যায় না বা কর্মসংস্থানের সৃষ্টি করা যায় না, তাদেরকে কি করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এই জিনিসগুলো হলো ভালো না, এই জিনিসগুলো থেকে তুমি হলো গিয়া দূরে থাকো। সুতরাং এখানে উত্তর হবে 1, 2, 3। ইফটিজিং প্রতিরোধে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, আইনের কঠোর প্রয়োগ করতে পারি এবং নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে পারি। আন্তর্জাতিক নারী দিবস কবে? আন্তর্জাতিক নারী দিবস কবে? এই যে 5ই জুন, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 5ই জুন কি? বিশ্ব পরিবেশ দিবস। অনেক সময় প্রশ্ন আসে যে বিশ্ব পরিবেশ দিবস কবে? উত্তর হবে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এবং এই যে 8ই মার্চ হচ্ছে বিশ্ব নারী দিবস। নারীদের প্রতি যে সহিংসতা, এই সহিংসতা রোধ করার জন্য জাতিসংঘ কর্তৃক এই 8ই মার্চকে বিশ্ব নারী দিবস বা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এইডস এর পুনরূপ কি? আমরা জানি যে এই যে এইডস নামে একটা সংক্রামক বিধি আছে, যেটা মূলত কি করে, মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে একদম ধ্বংস করে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি? ধরো তুমি জ্বরে আক্রান্ত হলা, এখন তুমি যদি কোনো ওষুধ না খাও, তাও কিন্তু তোমার শরীরে সৃষ্টিকর্তা আল্লাহ এমন একটা সিস্টেম দিয়ে রাখছে যে অটোমেটিক্যালি সেই রোগকে তোমার যে হরমোন আছে বা তোমার যে কোষ আছে সেটা কিন্তু প্রতিরোধ করবে, অটোমেটিক্যালি এটাকে কি করবে, প্রতিরোধ করবে, তোমার কোনো ওষুধ খাওয়া লাগবে না। তো এই যে এইডস যখন হয়, এই এইডস হওয়ার ফলে কি হয়, তোমার যে এই যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, ধরো তোমার জ্বর আক্রান্ত হচ্ছ, তোমার তো অটোমেটিক্যালি সৃষ্টিকর্তা প্রদত্ত শক্তি অনুযায়ী এই রোগটাকে, ওই যে কোষ আছে সেটাকে প্রতিরোধ করবে। তোমার যে প্রতিরোধ ক্ষমতা এটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়, যার কারণে কি হয়, তুমি ছোট ছোট রোগগুলো, ঠান্ডা হচ্ছে, কাশি হচ্ছে, এটাতে তোমার হলো কি হয়, অনেক কষ্ট হয়ে যায়। এই যে রোগটা, এই রোগটাকে বলা হয় এইডস, অর্থাৎ তোমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়। তো এই যে এইডস, এই এইডস এর পূর্ণরূপ কি? এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এখানে দেখো সিনড্রোম বানানটা কিন্তু এখানে ভুল, সুতরাং এটা কিন্তু হবে না। অ্যাচিভড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটাও হবে না, অ্যাচিভড হবে না, হবে কি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। সুতরাং এই যে এ নাম্বারটা এখানে উত্তর, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা বানানটা একটু ভালো করে দেখবে, বুঝতে পারছো, বানানটা একটু ভালো করে দেখবে। যেই ভাইরাসের কারণে এইডস রোগ হয় তার নাম। এই যে এইডস রোগটা, এটা একটা ভাইরাস জনিত রোগ। এটা কি রোগ? একটা ভাইরাস জনিত রোগ। এরকম প্রশ্ন আসতে পারে যে এইডস রোগটি কি ধরনের রোগ? ভাইরাস থাকতে পারে, ছত্রাক থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, জীবাণু থাকতে পারে, উত্তর হবে ভাইরাস। এই যে এইডস রোগটা হয়, এই এইডস রোগটা হয় যে ভাইরাসের কারণে, সেটা হচ্ছে এইচআইভি। কি? এইচআইভি। এখন এই যে এইচআইভি, এই এইচআইভি ভাইরাসের কারণে মূলত এইডস রোগটা হয়। এই এইচআইভি ভাইরাস কি করে, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এবং রক্তের যে একটা কোষ আছে টি সেল নামে, এই টি সেলটাকে একদম ধ্বংস করে দেয়, বুঝতে পারছো। এই এইচআইভি, এই এইচআইভির পূর্ণরূপ থেকে প্রশ্ন থাকে যে এইচআইভির পূর্ণরূপ কি, এটা হলো গিয়ে জানতে হবে। এইচআইভির পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসটা কি করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং যার ফলে আমাদের যে রোগটা হয় সেই রোগটার নাম হচ্ছে এইডস। এখন আমরা এইডস সম্পর্কে একটু পড়াশোনা করি যে এইডস এর যে উদ্ভব, এই উদ্ভব ঘটে সর্বপ্রথম আফ্রিকাতে। কখন ঘটে? এটা আফ্রিকাতে ঘটে সর্বপ্রথম এইডস এর উদ্ভব। 1981 সালে আমেরিকায় সর্বপ্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়, 1981 সালে। এবং যখন এই 1981 সালে পাওয়া গিয়েছিল, তাদের ভিতরে সবাই হলো গিয়ে সমকামী ছিল, বুঝতে পারছো। তো এই যে এটা হওয়ার কারণে মানে ধরে নেওয়া হয়েছিল সে সময় যে সমকামীদের মূলত এইডস রোগ হয়। এবং এইডস রোগের মানে লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যারা সমকামী এদের মূলত এইডস রোগ হয়, বুঝতে পারছো। তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা কার্যকর হয়। পরবর্তীতে দেখা গেছে যে নর্মাল মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, কিন্তু সমকামীদের হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা একটু বেশি। বাংলাদেশে 1989 সালে সর্বপ্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। বাংলাদেশে কবে আবিষ্কৃত হয়েছে? এইডস এর লক্ষণ সমূহ সম্পর্কে আমাদের জানতে হবে। লক্ষণগুলো কি? যে সংক্রমণের কয়েক সপ্তাহের মধ্যে হালকা জ্বর, গলা ব্যথা, র্যাশ ও ম্যাজমেজে ভাব দেখা দেয়, অর্থাৎ কোনো কিছু ভালো লাগে না। 2 থেকে 3 মাসের মধ্যে শরীরের ওজন দ্রুত হ্রাস পায়।
এটা গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় এমসিকিউতে থাকে যে মিস্টার কো এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যে তার হলে গিয়ে শরীরের ওজন দ্রুত হ্রাস পেয়েছে, তখন আইডেন্টিফাই করতে বলে যে এটা আসলে কোন ধরনের রোগ। 2 মাসের বেশি সময় ধরে পুনঃ পুনঃ জ্বর হয় এবং রাতে শরীর অতিরিক্ত ঘাম হয়, শরীরের বিভিন্ন স্থানে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দেয়, হজম শক্তি হ্রাস পায়, অর্থাৎ তুমি একটা খাবার খাইছো, এই খাবারটা আর হজম হয় না। বুঝতে পারছো? আমার তো খাবার হজম হওয়া দরকার, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা হজম হওয়ার ফলে আমাদের যে শক্তি আসে দেহতে, তো এই হজম শক্তি মানে একদম হ্রাস পেয়ে যাওয়ার ফলে কি হয়, তোমার এই খাবারটা খাওয়ার ফলে তুমি আর কোনো শক্তি পাও না। ঠিক আছে, এটা ছিল এইডস এর লক্ষণ। এখন আমরা দেখি যে উদ্দীপকটি পড়ে 45 ও 46 নং প্রশ্নের উত্তর দাও। সাকিব দুর্ঘটনাজনিত কারণে অন্যের রক্ত গ্রহণ করায় তার শরীরের ওজন দ্রুত হ্রাস পেতে থাকে। এই যে দেখো এখানে চলে আসছে যে শরীরের ওজন দ্রুত হ্রাস পেয়েছে। সাকিবের রোগটির সাথে কোন রোগের লক্ষণের সাদৃশ্য রয়েছে? এখন এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই, মানে এক্সাক্ট হলো গিয়ে এই যে শরীরের ওজন দ্রুত হ্রাস পেয়েছে, এটা কোন রোগের লক্ষণ? এটা মূলত এইডস রোগের লক্ষণ। তো এরকম বোঝা ছাড়া কোনো উপায় নেই, এরকম ক্লু দেওয়া থাকে যে শরীরের ওজন দ্রুত হ্রাস পেয়েছে বা হজম শক্তি একদম কমে গিয়েছে, তখন যে রোগটা আইডেন্টিফাই করতে হয় সেটা হলো গিয়ে এইডস। এবং এই যক্ষ্মা নিয়ে তো তোমাদের কোনো আলোচনা নাই, ক্যান্সার নিয়েও কোনো এই চ্যাপ্টারে আলোচনা নাই, টাইফয়েড নিয়েও এই চ্যাপ্টারে কোনো আলোচনা নাই। ঠিক আছে, সুতরাং এটা এইডসই হবে। উক্ত রোগের সংক্রমণ রোধে করণীয় ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা বলেছি যে এইডস রোগের মূল অন্যতম একটা লক্ষণের ভিতরে রয়েছে যারা সমকামী থাকে তাদের কিন্তু এই এইডস রোগটা হয়। সুতরাং ইসলাম যে ধর্ম বা অন্যান্য যে সকল ধর্ম আছে সেখানে তো এই জিনিসগুলো হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং আমরা যদি ধর্মীয় মূল্যবোধ, আমাদের ধর্মের প্রতি বিশ্বাস থাকে এবং আমরা যদি নৈতিকভাবে যদি আমরা ধর্মকে বিশ্বাস করে থাকি, তাহলে কিন্তু এই যে এটা এটা কিন্তু এইডস সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পারিবারিক মূল্যবোধ বজায় রাখতে হবে। পরিবারের ক্ষেত্রে দেখবে যে মানে ওই আমেরিকান যে সোসাইটি বা ইউরোপিয়ান সোসাইটি, এখানে পরিবারের মানে খুব মানে পরিবারের ভিতরে সম্পর্কগুলো খুব ভালো না, এরা মানে এগুলো খুলে মেলে বলাও যায় না, মানে পারিবারিক যে মূল্যবোধটা, এই মূল্যবোধটা আমাদের বজায় রাখতে হবে। বুঝতে পারছো? অনেক সময় দেখা যায় যে তারা পরিবারের ভিতরে অনেক মানে বাজে বাজে জিনিস করে, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তারপর ইনজেকশনের সিরিঞ্জ দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না, এটাও কিন্তু অন্যতম একটা এইডস প্রতিরোধে বা এইডস রোগের সংক্রমণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ করণীয়। সুতরাং এটা 1, 2, 3 হবে। আমরা 47 নং প্রশ্নে যাই। জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের প্রভাব হলো সুপেয় পানির পর্যাপ্ততা, ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি, গড় তাপমাত্রা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনটা আসলে কি আমরা জানি যে আবহাওয়াকে, এখান থেকে দুইটা প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন, যে আবহাওয়া কাকে বলে এবং জলবায়ু কাকে বলে। আবহাওয়া হচ্ছে কোন স্থানের কয়েক দিনের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ ইত্যাদি যে সমষ্টি সেটাকে আবহাওয়া বলা হয় কয়েক দিনের। কিন্তু কোন স্থানের 30-40 বছরের যে গড় আবহাওয়া সেটাকে কিন্তু বলা হয় আবার জলবায়ু। তো এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে আমাদের আমাদের পৃথিবীতে কিভাবে, এই যে গ্রিন হাউস গ্যাসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তারপরে হলো কি আমরা বনভূমি উজাড় করছি, এর কারণে কি হচ্ছে আমাদের যে জলবায়ু, আগের যে জলবায়ু এবং এখনকার জলবায়ুর সাথে কিন্তু ব্যাপক পার্থক্য হচ্ছে। আগের যে তাপমাত্রা ছিল এই তাপমাত্রা কিন্তু এখন আর নেই। কোনো সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরম, আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত ঠান্ডা, আবার যখন বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে। এগুলো কি? এগুলো মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমরা যে এই গাছপালাগুলোকে কেটে ফেলছি, শিল্প কারখানা বৃদ্ধি করছি, নদীর পানিগুলো দূষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ বাস্তুতন্ত্র একরকম ধ্বংস করে দিচ্ছি আমরা মানুষরা, এই যে প্রভাবগুলো সৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে সুপেয় পানির পর্যাপ্ততা, মানে আমাদের যে ভালো খাবার পানি বা সুপেয় পানি, এটার কিন্তু অভাব সৃষ্টি হচ্ছে। তুমি যদি ঢাকার দিকে দেখো, ঢাকা এটার অন্যতম একটা লক্ষণ, মানে মানে একটা বাস্তব উদাহরণ হতে পারে। ঢাকার মানুষ কি করে? এই ওয়াসার পানি খায়। ঠিক আছে, কারণ কি ওই যে জলবায়ু পরিবর্তনের ফলে একদম যে পানির নিচের স্তর এটা একদম নিচে নেমে গেছে, যার ফলে কি হচ্ছে না, এই পানিগুলো আর উঠানো সম্ভব হচ্ছে না। তো এই সুপেয় পানির পর্যাপ্ততা জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব। ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখছি যে পৃথিবীর তাপমাত্রা মানে কন্টিনিউয়াসলি হলে গিয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি এটা হলে গিয়া বেড়ে যাচ্ছে এবং গড় তাপমাত্রার উপর একটা প্রভাব ফেলছে এটা। সুতরাং এটার উত্তর কি হবে? ওটার উত্তর হবে 1, 2, 3। উদ্দীপকটি পরে 48 ও 49 নং প্রশ্নের উত্তর দাও। জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলো আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে চলছে, আগামী প্রজন্মের জন্য তা ভয়াবহ হয়ে উঠতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চলে এর প্রভাব লক্ষণীয়। বাংলাদেশের উত্তরাঞ্চলে এর প্রভাব লক্ষণীয়। জলবায়ু পরিবর্তনে উত্তরাঞ্চলে কি প্রভাব পড়েছে? আমরা দেখছি যে বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই অঞ্চলগুলো কি হতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে? সমুদ্র গর্ভে তলিয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশের যে উত্তরাঞ্চল
গবেষকরা ধারণা করছেন বাংলাদেশের যে উত্তরাঞ্চল, এখানে তো এমনিতেই পানি নাই, পানির অপর্যাপ্ততা রয়েছে, তিস্তা নদীর পানি শুকিয়ে যাচ্ছে বিভিন্ন রকম কারণে, বাঁধ নির্মাণ এগুলোর কারণে। তো এই জলবায়ু পরিবর্তনে উত্তরাঞ্চলে কি হবে, উত্তরাঞ্চলে কিন্তু এই যে মরুকরণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ উত্তরাঞ্চল একদম কিসে পরিণত হবে, উত্তরাঞ্চল একদম মরুভূমিতে পরিণত হবে, সেখানে পানির পর্যাপ্ততা থাকবে না, সেখানে গরম বেশি পড়বে। যারা উত্তরাঞ্চলে থাকো তারা দেখো যে মানে এই রাজশাহী, বগুড়া এই অঞ্চলগুলোতে দেখবে যে গরম খুব বেশি হয় গরমকালে, আবার ঠান্ডার সময় ঠান্ডা খুব বেশি হয়। ঠান্ডা বৃদ্ধি হওয়ার কারণ মানে বাড়ার কারণ আছে, সেখানে হিমালয় পর্বত থেকে মূলত বাতাসগুলো আসে, কিন্তু এই যে গরম বাড়ছে, এই গরম বাড়ার একমাত্র কারণ হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব। এবং বাংলাদেশের যারা গবেষক আছেন এবং বহির্বিশ্বে যারা গবেষক আছেন তারা ধারণা করছেন এই যে বাংলাদেশের উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চল একসময় বিস্তীর্ণ একদম কিসে পরিণত হবে, বিস্তীর্ণ মরুভূমিতে পরিণত হবে। ঠিক আছে, 39 নং প্রশ্নে আমরা যাই। এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, নাকি বনভূমি উজাড়, কোনটি দায়ী এই জলবায়ু পরিবর্তনের জন্য? কোনটি দায়ী বলো, এটা তোমরা, জলবায়ু পরিবর্তনের জন্য কোনটি দায়ী? গ্রিনহাউস গ্যাস, নাকি কার্বন ডাই অক্সাইড, নাকি বনভূমি উজাড়? গ্রিনহাউস গ্যাস কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। গ্রিনহাউস গ্যাসের ভিতরে মিথেন আছে, মিথেন সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে জলবায়ু পরিবর্তনে। তারপর রেফ্রিজারেটর থেকে যে গ্যাস বের হয় এই গ্যাসগুলো জলবায়ু পরিবর্তনে ভূমিকা পালন করে। কার্বন ডাই অক্সাইড জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি যেটা দায়ী সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কলকারখানার পরিমাণ বাড়ছে, সেখান থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে, এই জিনিসগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। বনভূমি উজাড়, আমরা বনভূমি একদম কেটে দিয়ে কি করছি, আমরা দালান কোঠা নির্মাণ করছি, পরবর্তীতে কি হচ্ছে, এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, জলবায়ু পরিবর্তনের জন্য এই বিষয়গুলো দায়ী। যখন সৃজনশীল আসবে এই জিনিসগুলো নিয়ে তারপর হলে লিখবা যে জলবায়ু পরিবর্তনের জন্য এগুলো এগুলো দায়ী, গ্রিন হাউস গ্যাস দায়ী, কার্বন ডাইঅক্সাইড দায়ী, বনভূমি উজাড় করছে এগুলো দায়ী, স্টেপ আকারে এগুলো নিয়ে যাবা। জলবায়ু পরিবর্তনের কারণ হলো ওজোন স্তরের ক্ষয়, গ্রিনহাউস প্রতিক্রিয়া, অপরিকল্পিত নগরায়ন। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে ওজোন স্তরের ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে কার্বন ডাইঅক্সাইড গুলো যাচ্ছে, গ্রিনহাউস গ্যাসগুলো যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, আমাদের একটা ওজোন স্তর আছে, বুঝতে পারছো? এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারে, তোমরা তো ভূগোলে পড়েছো যে স্ট্র্যাটোস্ফিয়ারকে মূলত ওজোন স্তর বলা হয়। কেন? এই ওজোন স্তর মূলত সূর্য থেকে আসা যে অতি বেগুনি রশ্মি আছে, এই অতি বেগুনি রশ্মি থেকে মানুষকে কি করে, রক্ষা করে। এবং এই অতি বেগুনি রশ্মি যদি ডিরেক্টলি আমাদের যে পৃথিবীতে ঢুকতো তাহলে কি হতো, আমরা হলো গিয়া অন্ধ হয়ে যেতাম, আমাদের ক্যান্সার এই জিনিসগুলো হলো গিয়া বৃদ্ধি পেত। ঠিক আছে, তো এই যে ওজোন স্তরের ক্ষয়, এর ফলে কি হচ্ছে, সূর্যের হলে গিয়া যে রশ্মি এটা হলো গিয়া ডিরেক্টলি আমাদের কিছু কিছু জায়গায় এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে ডিরেক্টলি যে অতিবেগুনি রশ্মি এটা হলো গিয়ে আমাদের পৃথিবীতে প্রবেশ করছে, যার ফলে কি হচ্ছে, আমাদের জলবায়ু যে পরিবর্তন, এই পরিবর্তনের আমরা একটা ইম্প্যাক্ট বা ফলাফল দেখতে পাচ্ছি। গ্রিনহাউস প্রতিক্রিয়া অন্যতম একটা কারণ, যে আমরা বিভিন্ন রকম গ্যাস, বিভিন্ন কলকারখানা বা অন্যান্য জায়গায় গ্যাসগুলো থেকে গ্রিনহাউস গ্যাস বের হচ্ছে, এটার যে প্রতিক্রিয়া এটাও জলবায়ু পরিবর্তনের অন্যতম একটা কারণ। অপরিকল্পিত নগরায়ন, আমরা গাছপালা কেটে কোনো রকম পরিকল্পনা না নিয়ে একদম মানে যেভাবে আমাদের ভালো লাগে, মানুষের জন্য যেটা ভালো হবে, যেভাবে আমরা বিলাসী জীবনযাপন করতে পারবো, এই জিনিসগুলো নিয়ে আমরা অপরিকল্পিত নগরায়ন করছি। কোনো পরিকল্পনা নাই আমাদের, কোন জায়গায় গাছ থাকবে, কোন জায়গায় কিভাবে হলো গিয়ে ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ করা হবে, বা কোন জায়গায় হলো গিয়ে কি পরিমাণ গাছ থাকবে, আবার কোন জায়গায় বসতবাড়ি নির্মাণ করা হবে, কোন জায়গায় বনাঞ্চল থাকবে, এই জিনিসগুলো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নাই। সুতরাং অপরিকল্পিত নগরায়নও কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। উত্তর হবে তাহলে 1, 2, 3। এর মাধ্যমে আমরা যে প্রশ্ন অর্থাৎ মানে নবম অধ্যায় এবং দশম অধ্যায়ের ওভারভিউ গুলো শেষ করলাম। এখন আমরা দশম অধ্যায়ের একটা সৃজনশীল দেখবো যে সৃজনশীল গুলো আসলে কিভাবে লিখতে হবে। প্রতিবন্ধী কারা? কারা প্রতিবন্ধী? যেভাবে বলছি তোমাদের হলো গিয়ে এক বাক্যে লিখবা যে তোমাদের দেখানো হয়েছিল প্রথম স্লাইডে যে যারা হলো গিয়ে দৈহিক এবং মানসিকভাবে যারা পর্যাপ্ত বিকাশগ্রস্ত না এবং সমাজের যে চাহিদা এটা পূরণ করতে পারে না, তাদেরকে মূলত প্রতিবন্ধী বলা হয়। এক বাক্যে এটা উত্তর দিবা। খাদ্যে ভেজাল বলতে কি বোঝো? এটা হলো গিয়ে তোমাকে দুইটা প্যারায় উত্তর দিতে হবে। আমি যদি তোমাকে দেখাই যে কিভাবে উত্তর দিবা, যে খাদ্যে ভেজাল বলতে বোঝায় প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করে মানসম্মত খাদ্যে নিম্নমানের ও অস্বাস্থ্যকর উপাদান মেশানো। এই যে দেখো এক বাক্যে আমি হলো গিয়ে উত্তর দিয়েছি যে খাদ্যে ভেজাল বলতে কি বুঝি, তারপর আমি এই জিনিসটাকে ইলাবোরেট করছি 3-4 লাইনে। ঠিক আছে, 3-4 লাইন বা 4-5 লাইন, পরবর্তীতে তুমি ইলাবোরেট বা ব্যাখ্যা করবা। খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক অপরাধ, ভালো ও উৎকৃষ্ট মানের খাদ্যের সাথে নিম্নমানের কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ অথবা রং মেশানো খাদ্য ভেজাল বলে গণ্য। খাদ্যে ভেজাল বিষয়টি সাধারণত দুই ভাগে সম্পন্ন হয়:
যথা অনিচ্ছাকৃত বা অসাবধানতাবশত এবং ইচ্ছাকৃত মাছ, মাংস, ফল অথবা শাকসবজিতে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য যেমন ক্যালসিয়াম কার্বাইড ও ফরমালিন মেশানো খাদ্য ভেজালের অন্যতম উদাহরণ। এই যে আমি উদাহরণ দিলাম, এই ফর্মেটে লিখতে হবে। প্রথমে এক বাক্যে বা দুই বাক্যে উত্তর দিবে, তারপর হলো গিয়ে কি করবে, তুমি 3-4 লাইন বা 3-4 বাক্যতে তুমি ইলাবোরেট করবে জিনিসটাকে। তবে আমরা গ নাম্বারে যাই, যে গ নাম্বারে কি বলেছে। উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যার কারণসমূহ ব্যাখ্যা করো। দেখি আমরা উদ্দীপকে বর্ণিত নাগরিক কি সমস্যার সম্মুখীন হয়েছে। একজন সরকারি কর্মচারী তার ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণে অর্থ সম্পদের মালিক হন। তার মানে কি করেছে সে, সে দুর্নীতি করেছে। এখন দুর্নীতির যে কারণগুলো, এই কারণগুলো নিয়ে তোমাকে হলে গিয়ে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এখন আমরা যদি দেখি যে দুর্নীতির কারণগুলো কি, আমি প্রথম লাইনে কি বলেছি দেখো, যে উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা তথা দুর্নীতির নানাবিধ কারণ রয়েছে। আমি এখানে বলে দিছি যে এটা হলো গিয়ে দুর্নীতি। তুমি চাইলে এটা নীলকালি দিয়ে মার্ক করতে পারো দুর্নীতি ওয়ার্ডটা, তাহলে কি হবে, টিচারের কাছে এটা হাইলাইটেড হবে যে এখানে দুর্নীতি নিয়ে বলছে, ও এই জিনিসটা মার্ক করছে। ঠিক আছে, নীলকালি দিয়ে এই জাস্ট দুর্নীতি ওয়ার্ডটা মার্ক করতে পারো, তাহলে কিন্তু এই জিনিসটা অন্য সবার থেকে আলাদা হবে। তারপর আমি এখানে লিখছি যে দুর্নীতি বলতে আসলে কি বুঝি। সাধারণভাবে বিবেকের কাছে অগ্রহণযোগ্য তাকেই দুর্নীতি বলে। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ, লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। বিভিন্ন কারণে দুর্নীতি সংঘটিত হয়। যে তোমাকে বলছে যে দুর্নীতির কারণগুলো নিয়ে লেখো, এই কারণগুলো তোমাকে পয়েন্ট আকারে লিখতে হবে। যে প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ এবং আশ্রয়জন। তারপরে লিখেছে যে অর্থনৈতিক অসামঞ্জস্যতা ও ভোগবাদী মানসিকতা। মানুষের যখন মানে ইচ্ছা ভাবনা, ইচ্ছা চিন্তা ভাবনা থাকে যে আমি তো মানে ক্যাডার হয়ে গেছি, এখন লাখ লাখ টাকা কামাবো, ঠিক আছে, এগুলো আমার দেখার সময় না যে কি করতেছি। এই যে ভোগ বিলাসী মানসিকতা যখন মানুষের হয়, 20,000 টাকা বেতন অথচ তার এক্সট্রা ইনকাম হলো গিয়া 10 লাখ টাকা। তো এই যে ভোগ বিলাসী মানসিকতা, যে এটা আমার পেতে হবে, এটা আমার করতে হবে, এগুলো হলো গিয়া মানে আমার নিজের, এই চিন্তা ভাবনা যখন মানুষের থাকে তখন কিন্তু সে দুর্নীতিতে জড়িয়ে যায়। এটা কিন্তু আমি পয়েন্ট আকারে লিখছি, ঠিক আছে। এই যে 3টা পয়েন্ট দিছি, গ নাম্বারে 3 মার্ক। তুমি যদি এইভাবে লিখতে পারো যে প্রথমে আমি কি করেছি দেখো, দুর্নীতির সম্পর্কে বলছি যে এটা হলো গিয়া দুর্নীতি, তারপর আমি সংজ্ঞা দিছি এটা, যে এটা হলো গিয়া দুর্নীতির সংজ্ঞা, তারপর আমি দুর্নীতির কারণ সম্পর্কে 3টা কারণ দিছি। তুমি যদি এইভাবে লিখতে পারো তাহলে পরিণতি তুমি হলো গিয়ে ফুল মার্ক থাকবে। এখানে মানে মার্ক কাটার কোনো সুযোগ নাই যে তোমাকে 3-এ 3 দিবে না, এরকম অসম্ভব প্রায়, বুঝতে পারছো। পরিণতিতেও 90+ পাওয়া যায় যদি একটু স্ট্রাকচার্ড ওয়েতে প্রেজেন্টেশনটা সুন্দর হয়। এভাবে লিখবা, আশা করি তোমাদের। আচ্ছা, তারপর আমরা গহ নাম্বারটা দেখি একটু। বর্ণিত সমস্যা সমাধানে তোমার মতামত ব্যক্ত করো। এই যে দুর্নীতি যে সমস্যাটা হচ্ছে, এটা সমাধান করার জন্য তুমি কি করতে পারো। উদ্দীপকে বর্ণিত সমস্যা অর্থাৎ দুর্নীতি নিরসনকল্পে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়, নিচে তা উল্লেখ করা হলো। যেমন আমি এখানে দিয়েছি যে আইনের শাসন ও কঠোর আইন প্রয়োগ করতে হবে, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তারপরে শক্তিশালী ও স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, রাজনৈতিক সদিচ্ছা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এই যে 5টা কারণ যদি তুমি দিতে পারো না, তাহলে মোটামুটি তুমি হলো গিয়ে মানে 4-এ 4 না পেলেও যদি হাতের লেখা একটু খারাপ হয় তাহলে 3 দিতে বাধ্য স্যার, ঠিক আছে স্যার বা ম্যাম। তো এই জিনিসগুলো হলো গিয়ে এইভাবে হলো গিয়ে সিকিউটা লিখতে হবে। আমরা 2টা সিকিউ এখান থেকে এখানে একটা দেখলাম কিভাবে হলো গিয়া মানে একদম ফরম্যাট অনুযায়ী কিভাবে লিখতে হবে। নবম অধ্যায় থেকে একটা দেখে আসছি। নবম অধ্যায় থেকে তোমাদের একটা সিকিউ হোমওয়ার্ক ছিল, এবং এই দশম অধ্যায় থেকে তোমাদের যে এই সিকিউটা, এই সিকিউটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা স্কুল অফ এক্সেলেন্সের যে ফেসবুক পেজ আছে, এই পেজে হলো গিয়ে এই সিকিউটা জমা দিবে, এবং আমি তোমাকে মার্কিং করে দিব যে 10-এ তুমি কত পেয়েছো, ঠিক আছে। এই যে ক্লাসগুলো আলোচনা হচ্ছে পুরোটা হলো গিয়ে নোট করবে। এমসিকিউতে যে বিস্তারিত আলোচনাগুলো বলা হচ্ছে, যেই সম্পূরক তথ্যগুলো দেওয়া হয়েছে, এই জিনিসগুলো নোট করার চেষ্টা করবে, তাহলে দেখবে যে ওভারঅল প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর মাধ্যমে হলো কি আমাদের যে পৌরনীতির যে দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্রের সকল ক্লাস মোটামুটি মানে অফিসিয়াল ক্লাস মূলত শেষ হলো। পাশাপাশি আমরা তো আরও দেখবো অফিসিয়াল ক্লাসগুলো, আরও যদি আলোচনার দরকার হয় সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো তোমাদের যাদের টেস্ট পরীক্ষা চলতেছিল, আশা করা যায় যে এই যে দ্বিতীয় পত্রের যে লেকচারগুলো, 5টা লেকচার হয়েছে, 5টা লেকচার আমরা দ্বিতীয় পত্রের সবগুলো ইন ডিটেলসে কভার করছি। তোমাদের ক্ষেত্রে এটা সহায়ক হবে। এবং তোমরা যারা, এটা তো ফেসবুক পেজে যাচ্ছে, যে তোমরা যারা হলো গিয়ে এই ক্লাসগুলো করে, যারা আমাদের পেইড ব্যাচে নাই, যারা এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারো, পরিণতির 3টা লেকচার কিন্তু ইউটিউবে আপলোড করা হয়েছে, সেখান থেকে তোমরা দেখে স্কুল অফ এক্সেলেন্সের যে এইচএসসি ফাইনাল ডিভিশন কোর্স, এখানে কিন্তু জয়েন হতে পারো। এখানে রয়েছে দক্ষ মেন্টরস প্যানেল, যারা মূলত এইচএসসি তে সবাই বোর্ডে টপার করা বা বোর্ড টপার বা ভালো ভালো কলেজে পড়াশোনা করেছে। এবং এই যে এইচএসসিতে থাকতে যে অ্যাডমিশনের যে একটা প্রিপারেশন নেওয়া যায়, অ্যাডমিশনের প্রিপারেশনটা যে শুরু করা উচিত, এখান থেকে তুমি এই ধাপটা পেয়ে যাবে যে তোমার অ্যাডমিশনে এই জিনিসগুলো পড়া উচিত। সকল মেন্টর কিন্তু এই জিনিসগুলো তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছে যে এই জিনিসগুলো অ্যাডমিশনে আসে, সুতরাং তোমার দায়িত্ব কী হবে, এই জিনিসগুলো একটু পড়া, এই জিনিসগুলো একটু দেখা, তাহলে কিন্তু তুমি অন্য সবার থেকে অ্যাডমিশনে আগিয়ে থাকবে, ঠিক আছে।
তো এই জিনিসগুলো যারা হলো গিয়ে আমাদের পেইড ব্যাচে নাই তাদের উদ্দেশ্যে বলতে বলতে চাই, তোমরা হলো গিয়ে ক্লাসগুলো করে যদি তোমাদের ভালো লাগে তোমরা চাইলে স্কুল অফ এক্সেলেন্সের যে এই যে পেইড যে ব্যাচটা রানিং হচ্ছে এইচএসসি 26 ব্যাচের সব ক্লাসগুলো তো আমরা ফ্রিতে দিচ্ছি না, কিছু ক্লাস আমরা আমাদের যে শিক্ষার্থী যারা পেইড ব্যাচে তাদের জন্য আমরা মূলত রাখছি, আর বাকি যে এইগুলো তোমাদের দেওয়া উচিত এগুলো আমরা উন্মুক্ত করছি সবার জন্য। ঠিক আছে, তো তোমাদের যদি মনে হয় যে এই ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছে তোমরা চাইলে শেয়ার করতে পারো, এবং স্কুল অফ এক্সেলেন্সের যে এই যে এইচএসসি 26 ব্যাচকে কেন্দ্র করে যে কোর্সটা নিয়ে আসা হয়েছে এখানে তোমরা জয়েন হতে পারো, ক্লাস দেখে যাচাই বাছাই করে তোমরা এখানে জয়েন হতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা চাইলে করতে পারো, না হলে আমরা আজকে ক্লাসের ইতি টানবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, না হলে আমরা ক্লাসের ইতি টানবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই আশা করি। তোমাদের সাথে দেখা হবে আবার পৌরনীতির প্রথম পত্রের ক্লাসে। সেই সময় পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো এবং টেস্ট পরীক্ষার যথাসাধ্য ভালো প্রিপারেশন নিতে থাকো। তোমাদের সকলের জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।